না, থামবেন না ডক্টর আন্দালুসি, আরও একটু বিস্তারিত বলুন। সোর্ড নামে যে অস্ত্র তৈরি করেছেন সেটা কিভাবে ফাংশন করে? কথাগুলো বলছিল ডেভিড ইয়াহুদ। সে একটা চেয়ারে বসে, তার পাশের চেয়ারে বসেছিল আইজ্যাক বেগিন। তাদের সামনে আরেকটা কাঠের চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছেন বিজ্ঞানী ডক্টর আন্দালুসি। ডক্টর আন্দালুসির পাশে আরেকটা কাঠের চেয়ারে বাঁধা অবস্থায় আছে বিজ্ঞানীর সাথে ধরে আনা মহিলা গোয়েন্দা অফিসার। আর তাদের সকলকে ঘিরে দাঁড়িয়ে আছে ৫-৬ জন স্টেন গানধারী অস্ত্র বাগিয়ে অ্যাটেনশন অবস্থায়। ঘরটা আন্ডারগ্রাউন্ড একটা কক্ষ, বেশ বড়। এটা ফাতিহ সুলতান মোহাম্মদ রোডের ৯৯ নম্বর বাড়িটির একটা কক্ষ। বাড়িটা চারদিক থেকে প্রাচীর ঘেরা। প্রাচীর ঘেরা জায়গার মাঝখানে এই বাড়ি। বাড়ির সম্মুখভাগের প্রাচীর রাস্তা থেকে কয়েক গজ ভেতরে। রাস্তা থেকে প্রাচীর গেট পর্যন্ত রাস্তা পাথর বিছানো। গেটে গ্রিলের দরজা। গেট থেকে একটা পাথর বিছানো পথ গাড়ি বারান্দায় গেছে। গাড়ি বারান্দা থেকে ৩ ধাপের একটা সিঁড়ি পেরোলে বারান্দা। বারান্দায় সোজা এগোলেই বাড়িতে প্রবেশের মূল দরজা। ভেতরে প্রবেশ করলেই বিশাল একটা লাউঞ্জ। লাউঞ্জের চারদিকে বিভিন্ন করিডোর। লাউঞ্জের ডান দিকে দুপ্রান্ত দিয়ে ২টি সিঁড়ি উপরে উঠে গেছে। সিঁড়িগুলো দেয়ালের সাথে যুক্ত হয়ে উপরে গেছে। ওপাশের সিঁড়ির গোড়ার পাশে দেয়ালে রয়েছে একটা দরজা। দরজা থেকে একটা সিঁড়ি নেমে গেছে আন্ডারগ্রাউন্ড ফ্লোরে। আন্ডারগ্রাউন্ডে অনেকগুলো কক্ষ। কক্ষগুলো স্টোর এবং শেল্টার হিসাবে ব্যবহৃত হয়। ঐতিহ্যবাহী সাম্রাজ্যের কেন্দ্র হিসাবে তুরস্ক সব যুদ্ধ অথবা যুদ্ধ ঝুঁকির মধ্যেই ছিল। একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাড়া ঠান্ডা যুদ্ধ পর্যন্ত সকল যুদ্ধের পরোক্ষ ও প্রত্যক্ষ এক পক্ষ ছিল তুরস্ক। এজন্য তুরস্কে বিশেষ করে শহরাঞ্চলের বাড়িতে আন্ডারগ্রাউন্ড শেল্টার থাকে। আন্ডারগ্রাউন্ড ফ্লোরটির একটা বড় ও বিশেষ কক্ষে ডক্টর আন্দালুসিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডেভিড ইয়াহুদের প্রশ্নের জবাবে ডক্টর আন্দালুসি বলল, আমি তো বলেছি সোর্ড কোনো অস্ত্র নয়, এটা আত্মরক্ষার একটা মেকানিজম। এটা কারো বিরুদ্ধে নয়, অন্যের হিংসার হাত থেকে নিজেকে রক্ষার একটা মাধ্যম মাত্র। তবুও এটা অস্ত্র। অস্ত্রকে যা ব্যর্থ নিষ্ক্রিয় করে কিংবা ধ্বংস করে সেটা অস্ত্রের চেয়েও বড় অস্ত্র। সোর্ড এ ধরনের একটা ভয়াবহ অস্ত্র। যাই হোক, বলুন কিভাবে এটা ফাংশন করে, এর বেসিক কনসেপ্টটা কি? ডক্টর ডেভিড ইয়াহুদ বলল, নিয়ন্ত্রিত আলোক কণার একটা দেয়াল উড়ন্ত ও অগ্রসরমান যে কোনো কিছুর গতিরোধ করে এবং এটা পৃথিবীর আবহাওয়ার বাইরে নিয়ে ধ্বংস করে। এটা এর কনসেপ্ট। ইন্টিগ্রেটেড আলোক কণার শক্তিকৃত চৌম্বকত্ব এবং সর্বভেদী ক্ষমতা সুনির্দিষ্ট পদ্ধতির নিয়ন্ত্রণ ব্যবস্থার অধীনে উড়ন্ত অগ্রসরমান সকল মেটালিক নন মেটালিক বস্তুকে আকাশে অবরুদ্ধ এবং তার বিলয় ঘটাতে পারে, বলল ডক্টর বিজ্ঞানী আন্দালুসি। তার মানে আকাশপথের আক্রমণকারী সব অস্ত্রকে সোর্ড ধ্বংস করতে পারবে। এর অর্থ সোর্ড মানব কল্যাণের বড় অস্ত্র, তাই নয় কি? ডেভিড ইয়াহুদ বলল, অবশ্যই। আমি তো বলেছি এটা আক্রমণ করার কোনো অস্ত্র নয়, আত্মরক্ষার মাধ্যম, বলল ডক্টর আন্দালুসি। তাহলে বলুন, কল্যাণের মাধ্যম যে জিনিসটা তার উপর সকলের অধিকার আছে কিনা? ডক্টর ডেভিড বলল। ডক্টর আন্দালুসি তাকালো পরিপূর্ণ দৃষ্টিতে ডেভিড ইয়াহুদের দিকে। তার দুচোখে অন্ধকার। সে পরিষ্কার বুঝতে পারল ডেভিড ইয়াহুদের কথা কোন দিকে যাচ্ছে। ভাবতে গিয়ে ডেভিড ইয়াহুদের কথার জবাব দিতে পারল না ডক্টর আন্দালুসি। ডেভিড ইয়াহুদি কথা বলে উঠল আবার, বলল, মঙ্গলজনক আবিষ্কার কারো একার নয়, সকলের অধিকার আছে তা থেকে উপকার নেয়ার। সুতরাং ডক্টর আন্দালুসি, সোর্ডের ফর্মুলা আমরা চাই। বিজ্ঞানী ডক্টর আন্দালুসির দৃষ্টি তীক্ষ্ণ, মুখের ভাব শক্ত হয়ে উঠেছে। বলল, আমাকে কি এজন্যই গ্রেফতার করা হয়েছে? ধন্যবাদ ডক্টর আন্দালুসি, আমাদের মনের কথা আপনিই বলে দিয়েছেন। হ্যাঁ, আপনার ওই মহামঙ্গলের আবিষ্কারের প্রতি আমাদের লোভ। ফর্মুলা আদায়ের জন্যেই আমরা আপনাকে তুলে এনেছি। বৃথা কষ্ট করেছেন। এই ফর্মুলা আপনারা কেন,
দুনিয়ার অন্য আর কাউকেই দেয়া হবে না, বলল ডক্টর আন্দালুসি। শক্ত কণ্ঠ তার। সাধারণভাবে সকলের জন্য কল্যাণকর কোনো কিছু যদি কেউ কুক্ষিগত করে রাখতে চায়, সেটা অন্যায়। আমরা এ অন্যায় বরদাস্ত করব না। আমরা কল্যাণের মহৎ লক্ষ্যেই তা ছিনিয়ে নেব। এজন্যই আপনাকে এখানে আনা হয়েছে। হাসল বিজ্ঞানী আন্দালুসি। বলল, আপনারা কল্যাণের লক্ষ্যে নয়, মানুষের অকল্যাণের লক্ষ্যে এ আবিষ্কার হাত করতে চান। আমরা এটা হতে দেব না। দেবেন আপনারা, দেবেন, তা জানি বলেই তো আমরা সোর্ডের পিতাকে নিয়ে এসেছি। দেবেন না কেন? কল্যাণের আবিষ্কার, যেমন ধরুন কোনো ঔষধ, গোটা মানবজাতির সম্পদ। এ ধরনের কল্যাণের আবিষ্কার সোর্ড কুক্ষিগত করে রাখা দুরভিসন্ধিমূলক, বলল ডেভিড ইয়াহুদ কঠোর কণ্ঠে। উল্টো কথা বলছেন। সোর্ডের ফর্মুলা আপনাদের হাত করতে চাওয়াই দুরভিসন্ধিমূলক। একটা জঘন্য উদ্দেশ্য নিয়ে আপনারা সোর্ডের ফর্মুলাটা হাত করতে চাচ্ছেন। আইজ্যাক বেগিন এতক্ষণ কথা বলেনি। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছে। বাজের মতো হিংস্র শিকারের দৃষ্টিতে সে তাকিয়ে আছে ডক্টর আন্দালুসির দিকে। বলল, দুরভিসন্ধিটা কি ডক্টর আন্দালুসি? সোর্ডের যে ফর্মুলা, তা দিয়ে শুধু সোর্ডের মতো আত্মরক্ষার অস্ত্র নয়, আক্রমণের অস্ত্র তৈরি হতে পারে। এই আক্রমণাত্মক অস্ত্র হবে আত্মরক্ষার অস্ত্র, সোর্ডের সম্পূর্ণ বিপরীত ও ভয়াবহ। সমন্বিত শক্তিকৃত ফোটনের স্বনিয়ন্ত্রিত এবং সৌৎক্ষিপ্ত ফোটন অ্যারো পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো স্থানের বোমা, ক্ষেপণাস্ত্র, মাইলো এবং অস্ত্রগুদাম নিজেই খুঁজে নিয়ে চোখের পলকে সেগুলোকে নিষ্ক্রিয় ও নিরস্থিত করে দিতে পারে। আপনাদের দুরভিসন্ধি হল সোর্ডের ফর্মুলা হাত করে এ অস্ত্র তৈরি করে গোটা পৃথিবী দখল করে নেয়া। আইজ্যাক বেগিন এবং ডেভিড ইয়াহুদের চোখমুখ উজ্জ্বল হয়ে উঠেছে, যেন আকাশের চাঁদ তারা হাতে পেয়ে গেছে। তারা এতটাই অভিভূত হয়ে পড়েছিল যে তৎক্ষণাৎ কোনো কথা তারা বলতে পারেনি। নিরাপত্তা ভেঙে প্রথম কথা বলল আইজ্যাক বেগিন। বলল, ধন্যবাদ ডক্টর, আমরা যা জেনেছি আপনি তা নিশ্চিত করলেন। এখন আসুন আমরা একটা ডিল করি। আমরা সোর্ডের ফর্মুলা চাই, বিনিময়ে যা চাইবেন দিতে রাজি আছি। টাকার অঙ্কে যেটাই বলবেন সে অঙ্কই আমরা দেব। বলুন ডক্টর। হাসল ডক্টর আন্দালুসি। বলল, আমি একজন বিজ্ঞানী, ব্যবসায় নই। তাছাড়া আমার গবেষণা মানব কল্যাণের উদ্দেশ্যে। পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হিমালয়, ওই হিমালয় পরিমাণ অর্থ দিলেও আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করব না। ফর্মুলাটি আমরা দেব না। গম্ভীর হয়ে উঠল আইজ্যাক বেগিন এবং ডেভিড ইয়াহুদের মুখ। তাদের চোখে দৃষ্টি তীব্র হয়ে উঠেছে। দুজন দুজনের দিকে একবার তাকালো। তারপর আইজ্যাক বেগিন চোখ ঘুরিয়ে তাকালো ডক্টর আন্দালুসের দিকে। মুহূর্তের জন্য একবার চোখ বুঝল, তারপর চোখ খুলে বলল, ডক্টর, নিশ্চয়ই এটা আপনার শেষ কথা নয়। শেষ কথার আগে আরও অনেক কিছুই বাকি আছে। হ্যাঁ, বলুন ডক্টর, আমাদের কথায় রাজি হয়ে যান। রাজি না হয়ে আপনার অন্য কোনো উপায় যে নেই। না, আমার শেষ কথাই বলে দিয়েছি, বলল ডক্টর আন্দালুসি। চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল আইজ্যাক বেগিনের। তা জ্বলে উঠল। তাকালো ডেভিড ইয়াহুদের দিকে। বলল, আপনার মিশন শুরু করুন মিস্টার ডেভিড। নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। ডেভিড ইয়াহুদ তাকালো ডক্টর আন্দালুসের দিকে। কাঠের চেয়ারটিতে হাত পা সহ গোটা দেহ শক্ত করে বাঁধা তার। একমাত্র মাথা ছাড়া দেহের কোনো অংশ একটু নড়াবার উপায় নেই। চেয়ারের তলা থেকে একটা বৈদ্যুতিক তার বেরিয়ে কার্পেটের তলায় ঢুকে গেছে। পাশের চেয়ারে ডক্টর আন্দালুসের সাথে কিডন্যাপ করে আনা মহিলা গোয়েন্দা অফিসার সাইমি ইসমাইলকে চেয়ারের সাথে একইভাবে বেঁধে রাখা হয়েছে। তার চেয়ারের তলা থেকেও একটা বৈদ্যুতিক তার কার্পেটের তলায় ঢুকে গেছে। ডেভিড ইয়াহুদ চোখ ঘুরিয়ে নিয়ে তাকালো সাইমি ইসমাইলের দিকে। বলল, ম্যাডাম, আপনার স্বামীকে বুঝান এটা তার গবেষণাগার কিংবা ড্রয়িং রুম নয়। এখানে ওকে সম্বর্ধনা দেওয়ার মতো কেউ নেই। সেজন্য আনাও হয়নি। আনা হয়েছে ফর্মুলা আদায়ের জন্যে। এ লক্ষ্যে যা করা দরকার আমরা তাই করব। আপনি তাকে বুঝান। গোয়েন্দা অফিসার সাইমি ইসমাইলের চোখে মুখে বিস্ময় ফুটে উঠেছে। বলল, আপনাদের ভুল হচ্ছে। আমরা স্বামী স্ত্রী নই। আমি তার একজন কর্মচারী। সিকিউরিটির দিকটা আমি দেখি। আপনি মিথ্যা কথা বলছেন। আমাদের বোকা সাজাতে চাইছেন। বিজ্ঞানের সাথে তার স্ত্রীকে ধরে এনেছি, সেটা বুঝেই পরিচয় গোপন করতে চাইছেন। মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না।
বলে ডেভিড ইয়াহুদ চেয়ারের একটা হুঁক থেকে রিমোটটা টেনে নিয়ে বলল, ডক্টর আন্দালুসি, কেউ কথা না শুনলে তাকে কথা শোনাবার ফর্মুলা আমাদের আছে। সেরকম একটা ফর্মুলায় আমরা এখন প্রয়োগ করছি। রেডি স্যার? ডেভিড ইয়াহুদের তর্জনী রিমোট কন্ট্রোলের একটা লাল বোতামে চেপে উঠল। সঙ্গে সঙ্গে ঝাঁকি দিয়ে উঠল ডক্টর আন্দালুসির দেহ। অসহনীয় যন্ত্রণা কাতর একটা আর্তচিৎকার বেরিয়ে এলো তার কণ্ঠ থেকে। তার হাত পা যেন সর্বশক্তি দিয়ে প্রতিবাদ করছে। শক্ত করে বাঁধা সিল্কের কর্ড দেহে কামড় বসাচ্ছে। সেই কামড়ে পাতলা চামড়ার উপরের অংশ কেটে দুভাগ হয়ে গেল। দুপায়ের বাঁধনের স্থান থেকে ঝরঝর করে রক্ত বেরিয়ে এলো। তার দু চোখ বিস্ফারিত হয়ে ফেটে যাবার উপক্রম হল। যতক্ষণ ডেভিড ইয়াহুদের তর্জনী লাল বোতামে চেপেছিল, ততক্ষণ ডক্টর আন্দালুসের আর্তচিৎকার থামেনি। বোতাম থেকে তর্জনী উঠল। চিৎকার ধীরে ধীরে থেমে গেল। তার মাথাটা চেয়ারের আশ্রয়ের হলে পড়ল। চোখ দুটি তার বুজে গেছে। আইজ্যাক বেগিন ও ডেভিড ইয়াহুদের মুখে প্রশান্তি, সাইমি ইসমাইলের চোখে মুখে আতঙ্ক। সে ভাবছে ফর্মুলা না পেলে তারা বিজ্ঞানীকে মেরে ফেলতে পারে। অন্যদিকে সৌডের ফর্মুলা সম্পর্কে সে যা জেনেছে তাতে এই ফর্মুলা কিছুতেই এদের হাতে দেবেন না বিজ্ঞানী। তাহলে প্রশ্নের উত্তর ভাবতে গিয়ে কেঁপে উঠল সাইমি ইসমাইল। ডক্টর আন্দালুসি, কথা বলুন, কি ভাবছেন আমাদের প্রস্তাব সম্পর্কে? বলল আইজ্যাক বেগিন। ডক্টর আন্দালুসি স্থির, নীরব, কথা বলল না, চোখও খুলল না। আইজ্যাক বেগিনের চোখে আবার আগুন দেখা গেল। তাকালো সে ডেভিড ইয়াহুদের দিকে। ডক্টর ইয়াহুদের হাতের রিমোট কন্ট্রোল আবার নড়ে উঠল। তার তর্জনী আবার সক্রিয় হল। চেপে বসল সে লাল বোতামে। শক্ত বাঁধনের মধ্যেও বিজ্ঞানী ডক্টর আন্দালুসের দেহ লাফে ওঠার চেষ্টা করল। তার মুখ থেকে বেরিয়ে এলো বুক ফাটা চিৎকার। হাত পায়ের বাঁধন থেকে ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত। যন্ত্রণার অসহনীয় তীব্রতায় বড় হয়ে বের হয়ে আসা চোখ দুটি তার যেন ফেটে যাচ্ছে। সুইচ থেকে ডেভিড ইয়াহুদ তার তর্জনী না তোলা পর্যন্ত ডক্টর আন্দালুসের বুক ফাটা চিৎকার থামল না। পাশের চেয়ারে বাঁধা সাইমি ইসমাইল চিৎকার করে উঠল, আপনারা এটা কি করছেন? উনি একজন বিজ্ঞানী, দয়া করে অমানসিক কাজ বন্ধ করুন। সুইচ থেকে তর্জনী উঠল ইয়াহুদের। চিৎকার থামল ডক্টর আন্দালুসের। তার মাথাটা নেতিয়ে পড়ল চেয়ারে। চোখ বুজে গেছে তার। চেয়ারের হাতলে বাঁধা দুহাত তার কাঁপছে। রক্ত গড়িয়ে পড়ছে চেয়ারের হাতা দিয়ে। ম্যাডাম, আমরা তো এই খারাপ পথে যেতে চাইনি, উনি বাধ্য করেছেন। আপনি তাকে বলুন ফর্মুলা উনি আমাদের দিয়ে দিতে রাজি হন। সাইমি ইসমাইলের দিকে চেয়ে বলল ডেভিড ইয়াহুদ। সাইমি ইসমাইল কিছু বলার আগেই ক্লান্ত কাঁপা স্বরে ডক্টর আন্দালুসি বলল, ম্যাডাম সাইমি ইসমাইল, আপনি ওদের বলে দিন কোনো নির্যাতন করে তারা যা চায় তা পাবে না। আর আমাকে ওরা মেরে ফেলতে পারবে না, কারণ তাতে তাদের সোনার ডিম তারা চিরতরে হারাবে। হো হো করে হেসে উঠল আইজ্যাক বেগিন। বলল, আপনি অস্বাভাবিক বুদ্ধিমান বিজ্ঞানী। আমাদের উদ্দেশ্য ঠিক বুঝেছেন, কিন্তু এটা বুঝেননি যে আমরা কতদূর যেতে পারি। যারা দৈনিক শত নির্যাতন হজম করতে পারে তারা মানসিক চাপে মোমের মতো গলে যায়। একটু থামল আইজ্যাক বেগিন। পাশের টিপয়ের গ্লাস থেকে কয়েক ঢোক পানি খেল, তারপর একটা হাসল। বলল, ডক্টর আন্দালুসি, আপনার উপর আঘাত আপনি সহ্য করেছেন, কিন্তু সাইমি ইসমাইলের উপর এ ধরনের আঘাত আপনি কতক্ষণ সহ্য করবেন? এখানেই শেষ নয়, অস্ত্র আমাদের আরও আছে। আপনার চোখের সামনে বিবস্ত্র সাইমি ইসমাইল মানুষ হায়নার দ্বারা লুণ্ঠিত হবে। তারপরও আপনি কতক্ষণ চুপ করে থাকবেন? কথা শেষ করে আইজ্যাক বেগিন তাকালো আবার ডেভিড ইয়াহুদের দিকে। বলল, এবার সাইমিকে কিছুটা নাচান মিস্টার ইয়াহুদ, তারও কিছু গান আমরা শুনি। চমকে উঠে চোখ খুলো বিজ্ঞানী আন্দালুসি। তার চোখে মুখে উদ্বেগ, যে উদ্বেগ তার চোখে মুখে কঠিন নির্যাতনেও ফুটে উঠতে দেখা যায়নি। চেয়ারে এলিয়ে পড়া মাথা তুলে সে বলল, সাইমি ইসমাইল আমার স্ত্রী নন, তিনি একজন নির্দোষ মহিলা। তাকে আপনারা ছেড়ে দিন। দাবি আপনাদের আমার কাছে, আমাকে নিয়ে আপনারা যা ইচ্ছা তাই করুন। আইজ্যাক বেগিনের আবার সে অট্টহাসি। বলল, আমরা ঠিক সিলেকশন করেছি, এ ওষুধেই কাজ দেবে। আগাও ডেভিড ইয়াহুদ। ডেভিড ইয়াহুদ রিমোটটা হাতে তুলে নিল আবার। ঠিক এ সময় দরজায় নখ হলো। দ্রুত নখ হলো পরপর 3 বার। এর অর্থ কেউ জরুরি সাক্ষাৎ চায়। আইজ্যাক বেগিন তাকালো ডেভিড ইয়াহুদের দিকে। ডেভিড ইয়াহুদ উঠে দাঁড়ালো, দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, ভেতরে এসো।
ভেতরে প্রবেশ করল জেমস জোসেফ। তার চোখে মুখে উদ্বেগ। কি ব্যাপার জেমস, তোমাকে উদ্বিগ্ন মনে হচ্ছে? কোনো খবর? জিজ্ঞাসা ইয়াহুদের। স্যার, বাড়িটার চারদিকে নতুন কিছু লোকের আনাগোনা দেখা যাচ্ছে। আমাদের ইনফরমাররা বলেছে লোকগুলো সাদা পোশাকে পুলিশ হতে পারে। ডেভিড ইয়াহুদের চেহারায় কেউ যেন একরাশ কালি ঢেলে দিল। বলল, খবরটা কি? এটা কি করে সম্ভব? বাড়িটা তো আমরা নিয়েছি মাত্র 7 দিন হলো। আমাদের লোকেরাও জানে না। আমাদের লোকেরা যারা আজ এখানে এসেছে তারাও এ বাড়িটা প্রথম দেখল। কিভাবে এটা বাইরের কেউ জানতে পারে? লোকজন যে পুলিশের তা কি করে জানা গেল? আমাদের লোকেরা তাদের সাথে মেলামেশার ফলে তাদের কথাবার্তা শুনে এবং বাড়িটার উপর চোখ রাখা দেখে তাদের সন্দেহ হয়েছে। সবশেষ এইমাত্র খবর পেলাম ওই লোকদের একজন মোবাইলে কাউকে বলছেন একজন বিখ্যাত লোককে কিডন্যাপ করার ঘটনা ঘটেছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের থাকতে হবে। এই কথার পর এখন আর সন্দেহের কোনো অবকাশ নেই, বলল জেমস জোসেফ। উঠে দাঁড়ালো আইজ্যাক বেগিনও। সেও এসে দাঁড়ালো ডেভিড ইয়াহুদের পাশে, জেমস জোসেফের কাছে। তাদের সকলের মুখ পাণ্ডুর ফ্যাকাশে দেখাচ্ছে। বলল আইজ্যাক বেগিন, ধন্যবাদ জেমস। খবরটা পেতে যে আরও দেরি হয়নি, এজন্য ঈশ্বরকে ধন্যবাদ। কথা শুনে মনে হচ্ছে ওরা কমব্যাট স্টেজে এখনও আসেনি। নিশ্চয় ওরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। এরই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। একটু থামলো আইজ্যাক বেগিন। চোখ তুলো ডেভিড ইয়াহুদের দিকে। বলল, মিস্টার ডেভিড ইয়াহুদ, আন্ডারগ্রাউন্ড গ্যারেজে কয়টি গাড়ি আছে? 2টি বুলেট প্রুফ গাড়িসহ 7টি গাড়ি, বলল ডেভিড ইয়াহুদ। লোকদের ডাকো, এদের 2জনকে বুলেট প্রুফ গাড়িতে তোলো। এ গাড়িতে আমি উঠব এবং জেমস সহ উঠবে আরও 3 জন। অন্য বুলেট প্রুফ গাড়িতে তুমি উঠবে। কয়জনকে নিয়ে বাকি 5টি গাড়িতে অবশিষ্ট জনশক্তি উঠবে। 7টি গাড়ি 2 গ্রুপে ভাগ হবে। একটা গ্রুপ আপনার নেতৃত্বে যাবে দক্ষিণের পথ ধরে, আর অন্য গ্রুপ নিয়ে আমি যাব উত্তরের দিকে। এতে ওরা বিভ্রান্তিতে পড়বে এবং ওদের জনশক্তি ভাগ হয়ে যাবে। এর জন্যে তাদের গাড়িও লাগবে। তাদের এ অপ্রস্তুতি হবে আমাদের জন্যে বড় সুযোগ। মুখ উজ্জ্বল হয়ে উঠল ডেভিড ইয়াহুদের। বলল, ধন্যবাদ মিস্টার বেগিন। এ সময়ের জন্য তার চেয়ে ভালো পরিকল্পনা আর হয় না। কিন্তু বেরোবার মুখে যদি আমরা আক্রমণের মুখে পড়ি? সে ধরনের আক্রমণকে ব্যর্থ করে দেবার জন্যে 7টি গাড়ি একসাথে বের হতে হবে। তাদের তাৎক্ষণিক ওই আক্রমণ 7টি গাড়িকে মোকাবেলার জন্য যথেষ্ট হবে না। তারা বাড়তি প্রস্তুতি নেবার আগে আমরা তাদের আওতার বাইরে চলে যাব, বলল আইজ্যাক বেগিন। রাস্তার দুধারেও ওদের লোক মোতায়েন আছে বলে মনে করা হচ্ছে, জেমস জোসেফ বলল। ওসব বাধা ধর্তব্য নয় জেমস। কোনো গাড়ির দৃঢ় সংকল্প গতিকে আকস্মিক চেষ্টায় মোকাবেলা সহজ নয়। এ বিষয়ে চিন্তা করার কোনো কিছুই নেই। কথা শেষ করে তাকালো ডেভিড ইয়াহুদের দিকে। বলল, আমি তৈরি হয়ে উপরে যাচ্ছি মিস্টার ডেভিড ইয়াহুদ। এদের এক্ষুনি গাড়িতে নেন। 5 মিনিটের মধ্যে সবগুলো গাড়ি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি এটাই চাই। বলেই আইজ্যাক বেগিন উপরে উঠার সিঁড়ির দিকে চলল। অন্যদিকে ডেভিড ইয়াহুদ রিমোট কন্ট্রোলের কল বোতামে চাপ দিয়ে রিমোট কন্ট্রোলকে মুখের কাছে নিয়ে বলল, 7টি গাড়ি রেডি করো। 3-4 মিনিটের মধ্যে আমরা বেরোব। ইট ইজ অ্যান ইমার্জেন্সি। ওভার। রিমোটটা মুখ থেকে সরিয়ে চারদিক দিয়ে ঘিরে থাকা স্টেনগানধারীদের উদ্দেশ্য করে বলল, তোমাদের 2জন এসো। এদের বাঁধন খুলে দিয়ে হাত পা বেঁধে ফেলো। মুখে ভালো করে টেপ পেস্ট করে দাও। তারপর নিয়ে চলো গ্যারেজে। আর জেমস জোসেফ, ওদিকে দেখো গাড়ি ঠিকঠাক রেডি হচ্ছে কিনা। ডেভিড ইয়াহুদের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইয়েস স্যার বলে জেমস জোসেফ ছুটল গ্যারেজের দিকে। 2জন স্টেনগানধারী ডক্টর আন্দালুসি ও সাইমি ইসমাইলের বাঁধন খোলা শুরু করেছে। ডেভিড ইয়াহুদ পকেট থেকে তার মোবাইল তুলে নিল। তার তর্জনী অস্থির হল মোবাইলের কিগুলোর উপর একটা কল করার জন্যে। গোল্ডেন হর্নের একদম পশ্চিম প্রান্ত এলাকার ফ্লাইওভার 3 জংশন দিয়ে ফাতিহ সুলতান মোহাম্মদ বাইপাস রোডে প্রবেশ করেছিল। বাইপাস রোড ধরে তীরের গতিতে পূর্ব দিকে এগিয়ে চলছে আহমাদ মুসার গাড়ি। ড্যাশবোর্ডে রাখা মোবাইল বেজে উঠল তার। মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল কলটা জেনারেল মোস্তফার কাছ থেকে এসেছে। আহমাদ মুসা দ্রুত মোবাইলটা কানের কাছে তুলে নিল। এ সময় জেনারেল মোস্তফার ফোন নিশ্চয় কোনো ছোট কারণে নয়। তারাও এই বাইপাস রোডের বিপরীত রোড ধরে আসছে। জেনারেল মোস্তফার ফাতিহ সুলতান মোহাম্মদ বাইপাস সড়কে প্রবেশ করেছে
গোল্ডেন হর্ন এলাকার জংশন 5 দিয়ে। তাদের গাড়ি ছুটে আসছে পশ্চিম দিকে। তাদের গাড়ি বাইপাস রোড ধরে 99 নম্বর বাড়ির দিকে আসছে আহমাদ মুসা রাও। মোবাইল তুলে নিয়ে সালাম দিতে ও প্রান্ত থেকে জেনারেল মোস্তফার দ্রুত কণ্ঠ শুনতে পেল আহমাদ মুসা। বলল, মিস্টার খালেদ খাকান, এইমাত্র 99 নম্বর বাড়ি এলাকা থেকে আমাদের জানালো বাড়ি থেকে কয়েকটি গাড়ি বেরিয়ে এসেছে, তারা পালাচ্ছে। জেনারেল মোস্তফার উদ্বিগ্ন উত্তেজিত কণ্ঠ। ওরা কোন দিকে পালাচ্ছে জিজ্ঞেস করল আহমাদ মুসা। জানা যায়নি। ও কথা শেষ করতে পারেনি, তার আগেই সে গোলাগুলির মধ্যে পড়ে যায়। সম্ভবত তার মোবাইল পড়ে যায়, কিন্তু মোবাইল বন্ধ হয়নি। আমি তার মোবাইলেও কিছুক্ষণ গোলাগুলির শব্দ পেয়েছি। ওদের পালাবার সম্ভাব্য রুট কি হতে পারে জেনারেল? আহমাদ মুসা বলল, 99 নম্বর বাড়ির সামনে একটা টার্ন নেবার পাস পয়েন্ট আছে, সুতরাং বাইপাস রোডের পূর্ব পশ্চিম যে কোনো দিকে তারা যেতে পারে। জেনারেল মোস্তফা বলল, ঠিক আছে। আমার মনে হয় মোতায়েনরত পুলিশ ওদের গাড়িগুলোর গতিরোধ করতে চেষ্টা করেছিল এবং পুলিশ পাল্টা আক্রমণের শিকার হয়। পুলিশের ক্ষতিও হয়েছে বলে মনে হয়। এই কারণে ওদিক থেকে ইনফরমেশন আসা বন্ধ হয়েছে। আহমাদ মুসা কথা বলছিল এবং ইস্তাম্বুলের সিটি ম্যাপের উপর চোখ বুলাচ্ছিল। বাইপাস রোডের 99 নম্বর বাড়ির অবস্থানটা দেখে নিয়ে বলল, জেনারেল মোস্তফা, আমার মনে হয় যদিও পূর্ব দিক থেকে গিয়ে থাকে তাহলে এক্ষুনি ওদের সাক্ষাৎ আপনারা পেয়ে যাবেন। ইউ আর রাইট খালেদ খাকান। আমি দেখতে পাচ্ছি ডানের ফেরার রাস্তা দিয়ে 4টা গাড়ি জোটবদ্ধ হয়ে ছুটে আসছে। তাদের মধ্যে একটা বুলেট প্রুফ গাড়ি। সামনেই ওদিকের রাস্তায় যাবার টার্ন পয়েন্ট। আমরা ওদের গতিরোধ করব খালেদ খাকান। জেনারেল মোস্তফার মোবাইল অফ হয়ে গেল। আহমাদ মুসা মোবাইলটা ড্যাশবোর্ডে রেখে দূরবীনটা তুলে নিয়ে সামনের রাস্তার উপর চোখ বোলালো। আহমাদ মুসার এখান থেকে 99 নম্বর বাড়িটা জেনারেল মোস্তফাদের অবস্থানের তুলনায় দ্বিগুণ দূরে, আর বাইপাসের এই দিকটা গোল্ডেন হর্নের এলাকা অতিক্রম করে শহরের পশ্চিম প্রান্তের পার্বত্য উপকণ্ঠ ঘুরে উত্তরের পার্বত্য ভূমির দিকে এগিয়ে গেছে। আহমাদ মুসা বুঝতে পারল না পলাতকরা অপেক্ষাকৃত এই নিরাপদ রুট বাদ দিয়ে পূর্ব দিকে জংশন 5-এর দিকে গেল কেন? ওদিকটার তো দক্ষিণে গোল্ডেন হর্ন এবং পূর্বে বসফরাস দ্বারা ক্লোজ হয়ে গেছে। ওরা এই সময় গোল্ডেন হর্ন কিংবা বসফরাসের ব্রিজে ওঠার ঝুঁকি নেবে? এটাই সায় দিচ্ছে না তার মন কিছুতেই। হঠাৎ আহমাদ মুসার মনে হলো ওরা ক্যামোফ্লেজের আশ্রয় নেয়নি তো? পুলিশকে বিভ্রান্ত করার জন্য দুভাগ হয়ে দুরুটকেই ব্যবহার করতে পারে। এতে পুলিশের প্রতিরোধ শক্তি দুভাগ হয়ে যাবে এবং 2 ভাগের কোনো ভাগে বিজ্ঞানীরা আছেন। এটা নিয়ে দ্বিধায় পড়বে পুলিশরা। আরেকটা কৌশলও তারা করতে পারে, সেটা হলো দুরুটে যাওয়া দুভাগের সে ভাগ বিজ্ঞানীরা থাকবেন, সে ভাগে গাড়ির সংখ্যা বেশি রেখে নিরাপত্তা বেশি ব্যবস্থা করে পুলিশের দিকে সেদিকে দৃষ্টি আকর্ষণ রাখা, অন্য ভাগে বিজ্ঞানীদের নিয়ে নিরাপদে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। এটা ভাবতে গিয়ে জেনারেল মোস্তফাদের দিকে যাওয়া 4টি গাড়ির জোটবদ্ধ যাত্রাকে কিছুটা প্রদর্শনী বলে মনে হলো আহমাদ মুসার কাছে। আহমাদ মুসার এই ভাবনা ঠিক হওয়ার অর্থ এই বাইপাসের পশ্চিমমুখী রুট ধরে ওদের কোনো গাড়ি কি এগিয়ে আসছে? এই চিন্তার সাথে সাথে আহমাদ মুসা একটা সিদ্ধান্ত নিয়ে নিল। ডান পাশে ফেরার রোডটিতে যাওয়ার জন্য সামনে এসে পড়া পাস পয়েন্টে গাড়ি ঘুরিয়ে নিল। রং সাইড দিয়ে মাঝারি গতিতে এগিয়ে চলল সে। বাইপাস খুব ব্যস্ত নয়, কিন্তু গাড়ি চলাচল করছে খুব কমও নয়। এই গাড়ি চলাচলের মধ্যে আহমাদ মুসার গাড়ি ঠিক রাস্তার মাঝখান দিয়ে দ্বিধাহীন গতিতে এগিয়ে চলছে। সামনে থেকে আসা গাড়িগুলোই বরং আহমাদ মুসার বেপরোয়া গতি দেখে তাদের গতি ঠিক করে নিচ্ছে। এভাবে চলার 30 সেকেন্ডও পার হয়নি। বাইপাস সড়কের ডান দিকের একটা সংযোগ রাস্তা থেকে একটা মোটরসাইকেল দ্রুত এগিয়ে এলো। মোটরসাইকেল একজন পুলিশ অফিসার, মাথায় হ্যাট, শোল্ডার ব্যান্ডে লাল রঙের ডাবল ক্রিসেন্ট থেকে বোঝা যাচ্ছে ফার্স্ট গ্রেডের একজন পুলিশ অফিসার সে। পুলিশ অফিসারের মোটরসাইকেলটি বিদ্যুৎ গতিতে এগিয়ে আহমাদ মুসার গাড়ির সামনে গিয়ে গাড়ির রাস্তা ব্লক করে দাঁড়ালো। তার মোটরসাইকেলের সামনে পর্যন্ত গিয়ে হার্ট ব্রেক কষল আহমাদ মুসা। পুলিশ অফিসার মোটরসাইকেল থেকে নেমে পড়েছে। গাড়ি দাঁড় করিয়ে আহমাদ মুসাও গাড়ি থেকে নেমে পড়ল। আহমাদ মুসা ঝামেলায় পড়তে চায় না। তার অনুমান সত্য হলে ওদের সাথে দেখা হওয়ার খুব বেশি দেরি নেই। গাড়ি থেকে 2-3 ধাপ এগিয়ে পুলিশ অফিসারের মুখোমুখি হলো সে। আহমাদ মুসা দেখল পুলিশ অফিসারটি 25-26 বছরের এক তরুণী। ম্যাডাম, আমি দুঃখিত, ইচ্ছা করে
এবং বাধ্য হয়ে আমাকে বেআইনি কাজটি করতে হয়েছে। আমার মনে হয় আমি বড় ধরনের একটা ঘটনার মুখোমুখি হতে যাচ্ছি। আমি আপনার সহযোগিতা চাই, বলল আহমদ মুসা। পুলিশ অফিসার মেয়েটি মাথা থেকে হ্যাট খুলল, বলল, আপনি অনেকগুলো কথা বলেছেন, কিন্তু কোনো কথাই আপনার আইন ভাঙার পক্ষে যুক্তি নয়। আপনি দয়া করে রাস্তায় ফিরে যান। পুলিশ অফিসার মেয়েটির কণ্ঠ শক্ত। আপনি আইনের কথা বলছেন ম্যাডাম? ধন্যবাদ, কিন্তু শুরুতেই ইচ্ছা করে এবং বাধ্য হয়ে আমাকে আইন ভাঙতে হয়েছে। এখন আমি আপনার কথা মানতে পারবো না। অনেক ইমার্জেন্সি আছে যখন আইন ব্রেক করা অপরিহার্য হয়ে যায়। আহমদ মুসা বলল। পুলিশ অফিসার মেয়েটি তীক্ষ্ণ গভীর দৃষ্টিতে আহমদ মুসার দিকে তাকালো। তার মুখটি সহজ হয়ে উঠল। বলল, পুলিশ অফিসার মেয়েটি, আমি বুঝতে পারছি আপনার সব কথাই সত্য, কিন্তু আইন ভাঙা কেন অপরিহার্য তা আমি বুঝিনি। প্রতিদিন রাস্তার মানুষ ও যাত্রীদের অনেকে হাজারো অপরিহার্য সিচুয়েশনে পড়ে, কিন্তু ট্রাফিক আইন ভাঙার অনুমতি কেউ পায় না। ঠিক বলেছেন ম্যাডাম, কিন্তু আমার বিষয়টা ন্যাশনাল ইমার্জেন্সির সাথে জড়িত, বলে আহমদ মুসা পকেট থেকে একটা কার্ড বের করে পুলিশ অফিসার মেয়েটির সামনে তুলে ধরল। কার্ডের দিকে তাকিয়েই পুলিশ অফিসার মেয়েটি চমকে উঠল। দেখল তুরস্কের জাতীয় নিরাপত্তা প্রধান জেনারেল মোস্তফার দস্তখত সহ প্রধানমন্ত্রীর কাউন্টার সাইন করা স্পেশাল গ্রেডের সিকিউরিটি কার্ড। এই কার্ড যার হাতে থাকে সে যা প্রয়োজন তা করার স্বাধীনতা পায় এবং সব দায় থেকে মুক্ত থাকে। কার্ডের উপর চোখ বুলিয়েই পুলিশ অফিসার মেয়েটি অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে স্যালুট দিল আহমদ মুসাকে এবং বলল, সরি স্যার, আপনি এখন স্বাধীন। ধন্যবাদ ম্যাডাম। নরম মনের মেয়েরাও যে কত কঠোর হতে পারে নিছক আইন রক্ষায়, তার একটা দৃষ্টান্ত আজ দেখলাম। আহমদ মুসা কথাটা বলে মেয়েটির দিকে মুখ তুলতে তার চোখ মেয়েটির পেছনে সামনের রাস্তার উপর পড়ে গেল। দেখতে পেল 3টি গাড়ি একই সমান্তরালে এগিয়ে আসছে। মাঝের গাড়িটা যে বুলেট প্রুফ তা দেখেই বুঝল আহমদ মুসা। সঙ্গে সঙ্গে মনে পড়ল জেনারেল মোস্তফা যে 4টি গাড়ির কথা বললেন তারও একটি বুলেট প্রুফ ছিল। এর অর্থ এরা নিশ্চিতই কিডন্যাপারদের একটা অংশ হতে পারে। এদের সাথেই আছেন বিজ্ঞানীরা। ওরা এসে পড়েছে। আহমদ মুসা সিদ্ধান্ত নিয়ে নিল। আহমদ মুসা দ্রুত নিজের কোট খুলে পুলিশ অফিসার মেয়েটির দিকে ছুড়ে দিয়ে বলল, ম্যাডাম, আপনি পুলিশের টুপিটা খুলে ফেলুন, ইউনিফর্মের উপর কোটটা পরে নিন, প্লিজ, কারণ জিজ্ঞেস করবেন না। বলে আহমদ মুসা প্যান্টের পকেটে হাত দিয়ে মেশিন রিভলভার স্পর্শ একবার নিয়ে দ্রুত একটু সরে গেল সড়কের উত্তর পাশের দিকে। আহমদ মুসার কার ও পুলিশ অফিসার মেয়েটির মোটরসাইকেল সড়কের ঠিক মাঝখানে দাঁড়িয়ে। ওই 3টি গাড়িও পাশাপাশি সড়কের মাঝখান দিয়ে আসছে। অনেকটা দূরে থাকতেই তারা এটা লক্ষ্য করে সম্ভবত গাড়ি 3টে সমান্তরালে সারিবদ্ধভাবে মাঝপথ এড়িয়ে সড়কের ডান পাশে মানে উত্তর পাশের দিকে সরে গেছে। আহমদ মুসা সড়কের উত্তর পাশের দিকে একটু সরে ছুটে আসা 3টি গাড়ি বরাবর দাঁড়িয়ে দুহাত তুলে গাড়ি 3টি থামানোর চেষ্টা করতে লাগলো। আহমদ মুসার ভাবখানা এরকম যে তার গাড়ি খারাপ হয়ে গেছে, এজন্য গাড়িগুলো সে সাহায্য চাইছে। গাড়িগুলো সাধারণ হলে এই অবস্থায় তারা অবশ্যই দাঁড়াবে, আর যদি গাড়িগুলো ডেভিড ইয়াহুদের 30 হয় এবং বিজ্ঞানীকে যদি সাথে নিয়ে থাকে তাহলে আহমদ মুসাকে পিষে ফেলে হলেও তারা সামনে এগোবে। গাড়িগুলো তীরবেগে ছুটে আসছে। হাত তোলার পর ওদের গাড়ির গতি আরও বেড়েছে বলে মনে হলো আহমদ মুসার কাছে। তখন গাড়ি 50 গজ দূরেও নয়। আহমদ মুসা ভাবল বুলেট প্রুফ গাড়িটাকে বড় কোনো ঝুঁকির মধ্যে না ফেলে তার গতি ব্লক করে বিজ্ঞানীকে অক্ষত উদ্ধার করতে হবে। সে তার হাত দিয়ে ডান পকেট থেকে বিদ্যুৎ বেগে মেশিন রিভলভার বের করে আনলো। ট্রিগালে আঙ্গুল চেপে আহমদ মুসা রিভলভার বের করে এনেছিল। বের করে ট্রিগার চেপে রিভলভার ঘুরিয়ে আনলো ডান পাশের গাড়ির বাম চাকা এবং বাম পাশের গাড়ির ডান চাকার উপর দিয়ে। গুলি করে আহমদ মুসা নিজের দেহটাকে ছুড়ে দিয়ে দক্ষ অ্যাক্রোব্যাটের মতো নিজের দেহকে হাতের উপর কয়েকবার ঘুরিয়ে নিল। কয়েক গজ ডানে গিয়ে তার দেহ মাটির উপর পড়ে স্থির হল। আহমদ মুসার হাতে রিভলভার উঠতে দেখে 3 গাড়ি থেকে তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়, কিন্তু ততক্ষণে আহমদ মুসার দেহ 3 গাড়ির মধ্যে অবস্থান থেকে সরে যায় এবং দুপাশের ব্রাশ ফায়ারের প্রবল শব্দে গতি পরিবর্তন করে। তার ফলে তাদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে টায়ার বিস্ফোরণের পর 2 গাড়ি, একটি বাম দিকে একটি ডান দিকে টার্ন নিয়ে একটা আরেকটার উপর আছড়ে পড়ে। মাঝের বুলেট প্রুফ গাড়ি তাদের সাথে সামান্য ধাক্কা খেয়ে থেমে যায়। সম্ভবত ড্রাইভার পাশের 2 গাড়ির গতি দেখে শেষ মুহূর্তে ব্রেক কষতে পেরেছিল। আহমদ মুসার দেহ মাটিতে পড়বার সঙ্গে সঙ্গে সে আবার উঠে দাঁড়ালো। জাম্প করার মতো
সে মেশিন রিভলভারটা ছুড়ে দিয়েছিল এদিকে। সেটাও পাশে পড়ে। উঠে দাঁড়াবার সময় রিভলভারটা কুড়িয়ে নেয় সে। আহমাদ মুসা পুলিশ অফিসার মেয়েটির দিকে তাকিয়ে দ্রুত বলল, ম্যাডাম, আপনি এই গাড়ির আরোহীদের একটু দেখুন, এরা যাতে আক্রমণে না আসতে পারে। বলে আহমাদ মুসা ছুটল বুলেট প্রুফ গাড়িটার দিকে। বুলেট প্রুফ গাড়িটার উপাস দিয়ে দুটি মাথা উপরে উঠতে দেখা গেল। কার মাথা স্পষ্ট হল না আহমাদ মুসার কাছে, কারণ ওই গাড়িতে বিজ্ঞানী ডক্টর আন্দালুসি এবং সাইমি ইসমাইলেরও থাকার কথা। সুতরাং রিভলভার তুলেও গুলি করতে পারল না। কিন্তু পরমুহূর্তেই গাড়ির উপর দিয়ে স্টেনগানের ব্যারেল দেখা গেল এবং সেই সাথে ছুটে এলো গুলি বৃষ্টি। আহমাদ মুসা সঙ্গে সঙ্গে বসে পড়েছিল মাটিতে এবং দুহাঁটু বুকের উপর সাথে লাগিয়ে দ্রুত ফুটবলের মতো গড়িয়ে বুলেট প্রুফ গাড়ির এপাশে চলে এলো। যেহেতু ওরা গাড়ির ভিতর দিয়ে গুলি করছিল, তাই সবগুলো গুলি আহমাদ মুসার মাথার অনেক উপর দিয়ে চলে যায়। আর ওরা মাথা লুকিয়ে গুলি শুরু করার কারণে আহমাদ মুসার ফুটবলের মতো গড়িয়ে আসাটা দেখতেও পায়নি। বুলেট প্রুফ গাড়ির আড়াল থেকে গুলি শুরু হলে পুলিশ অফিসার মেয়েটি ছুটে গিয়ে আহমাদ মুসার গাড়ির আড়াল নিয়ে গুলি করা শুরু করেছে। এই গাড়িটাই ওদের গুলিবর্ষণের টার্গেট হয়ে দাঁড়িয়েছে। আহমাদ মুসা বুলেট প্রুফ গাড়ির এপাশে আশ্রয় নেবার পর ধীরে ধীরে এগিয়ে গাড়ির পেছন ঘুরে এসে গাড়ির ওপাশটাতে সামনে নিয়ে আসার লক্ষ্যে এগোয়। আহমাদ মুসা তখন গাড়ির পেছন দিকে টার্ন নিচ্ছিল। টার্ন নেবার সময় পেছন দিকে দৃষ্টি গিয়েছিল এমনিতেই। তাকেই দেখতে পেল দুজন আহত লোক টায়ার ফেটে যাওয়ায় অ্যাক্সিডেন্টের মুখে পড়া এপাশের গাড়ি থেকে বেরিয়ে এসেছে। মাথা থেকে নেমে আসা রক্তে তাদের মুখ ভেসে যাচ্ছে, কিন্তু তাদের হাতেও রিভলভার তুলেছে তারা আহমাদ মুসার দিকে। সে তার দেহটা গাড়ির পেছনে আড়াল করে বাম হাতে মেশিন রিভলভার থেকে গুলি বৃষ্টি করল। ওরাও গুলি শুরু করেছে, কিন্তু আহমাদ মুসার দেহ ততক্ষণে বুলেট প্রুফ গাড়ির পেছনে আশ্রয় নিয়ে ফেলেছে। তাদের কাছে তখন আড়াল নেয়ার আর কিছু নেই। ফলে ওরা আহমাদ মুসার গুলিবর্ষণের অসহায় শিকারে পরিণত হল। গুলি বন্ধ করে আহমাদ মুসা পেছন দিকে একবার দেখে নিশ্চিত হয়ে ঘুরে দাঁড়ায় এবং বিড়ালের মতো চলতে শুরু করে। গাড়ির উপর দিয়ে এদের যে গুলিবর্ষণ চলছে তাতে কিছু পরিবর্তন বুঝতে পারল আহমাদ মুসা। এখন দুটি নয়, একটি স্টেনগান থেকে গুলিবর্ষণ চলছে। একজনের স্টেনগান থামল কেন? সঙ্গে সঙ্গে আহমাদ মুসার মনে বলে উঠল, আহমাদ মুসার পাল্টা গুলিবর্ষণের শব্দ থেকে ওরা ধরে নিয়েছে বুলেট প্রুফ গাড়ির এপাশে নিশ্চয় শত্রু এসে গেছে। তাই একজনকে গুলিবর্ষণে রেখে আরেকজন নিশ্চয় এদিকে আসছে। আহমাদ মুসা মেশিন রিভলভারটা ডান হাতে নিয়ে অদৃশ্য টার্গেটের দিকে স্থির করে বিড়ালের মতো নিঃশব্দ করে গাড়ির পেছনটা ঘুরে গাড়ির ওপাশে টার্ন নেবার আগে গাড়ির কোনাটায় মুহূর্ত দাঁড়িয়ে ট্রিগারের উপর তর্জনীটা শক্ত করে ধরে এক ঝাটকায় গাড়ির ওপাশে গিয়ে দাঁড়াল। ওপাশে ঘুরতেই চোখ পড়ল একজন শ্বেতাঙ্গ চেহারা লোকের উপর। একেবারে মুখোমুখি তারা শ্বেতাঙ্গ লোকটির হাতে উদ্ধত রিভলভার। কিন্তু ঘটনার আকস্মিকতায় সে কিছুটা বিমূঢ় হয়ে পড়ে। এরই সুযোগ গ্রহণ করল আহমাদ মুসা। তার তর্জনী ট্রিগারে চেপে বসেছে। এক পশলা গুলি গিয়ে ঝাঁঝরা করে দিল শ্বেতাঙ্গ লোকটির বুক। গুলি করে আহমাদ মুসা তাক করল দ্বিতীয় লোকটিকে। সে গাড়ির উপর গিয়ে অদৃশ্য শত্রু লক্ষ্যে গুলি করছে। এদিকে গুলির শব্দ শুনে সে গুলি বন্ধ করে তার স্টেনগান মুহূর্তে ঘুরিয়ে নিয়ে আহমাদ মুসার দিকে তাক করে। আহমাদ মুসার রিভলভার তখন তার দিকে হা করে ধরে আছে। আহমাদ মুসা দেখল স্টেনগানধারী লোকটি একজন তরুণ। তার হঠাৎ মনে পড়ল কিডন্যাপারদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রকে জেফি জিনা দেখেছিল এবং ডেলিগেটদের সাথে যে ছেলেটি জেফি জিনাকে একটি ফোল্ডার দিয়েছিল যার মধ্যে 99 নম্বর বাসার ঠিকানা ছিল, এই কি সেই ছাত্র? এই চিন্তা করে আহমাদ মুসা তরুণকে লক্ষ্য করে বলল, তুমি শত্রুতামূলক আচরণ না করলে আমি তোমাকে গুলি করব না। তুমি তোমার স্টেনগান ফেলে দাও। আত্মসমর্পণ না করলে তোমার বাঁচার কোনো সম্ভাবনা। পুলিশ অফিসার মেয়েটি আহমাদ মুসার পাশে এসে দাঁড়ায়। এদিক থেকে তার লক্ষ্যে গুলি বন্ধ হওয়া এবং এদিকে গুলির শব্দ শুনেই সে ছুটে আসে। আহমাদ মুসার কথা শেষ হবার আগেই তরুণটির স্টেনগানের ব্যারেল বেপরোয়াভাবে উঠে এলো আহমাদ মুসার লক্ষ্যে। আহমাদ মুসার মুখের কথা থেমে যায়, কিন্তু তার আগে সক্রিয় হয়ে ওঠে তার তর্জনী। চেপে ধরে মেশিন রিভলভারের ট্রিগার। এক পশলা গুলি আছড়ে পড়ল তরুণটির বুকে। স্টেনগানটি হাতে ধরে এসে ঢলে আছড়ে পড়ল মাটিতে। ধন্যবাদ মিস্টার, বলল পুলিশ মেয়েটি। খালেদ খাকান, আহমাদ মুসা বলল।
ধন্যবাদ মিস্টার খালেদ খাকান, বলল পুলিশ অফিসার মেয়েটি। ধন্যবাদ নয়, আমি তরুণটিকে বাঁচাতে চেয়েছিলাম। আমি মনে করি টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের এই ষড়যন্ত্রের শিকার হয়েছে এই তরুণটি, আহমাদ মুসা বলল। না, আমি এজন্য ধন্যবাদ দিইনি, ধন্যবাদ দিয়েছি অবিশ্বাস্য ধরনের সফল অপারেশন দেখে, বলল পুলিশ অফিসার মেয়েটি। আহমাদ মুসা পুলিশ অফিসারটির এই কথা যেন শুনতেই পায়নি, বলল, ম্যাডাম অফিসার। আহমাদ মুসার কথার মাঝখানেই পুলিশ অফিসার মেয়েটি বলে উঠল, আমার নাম আয়েশা আরবাকার। নাম শুনে একটু চমকে উঠে তাকালো পুলিশ অফিসার মেয়েটির দিকে আহমাদ মুসা। মেয়েটির নাম শুনে জোসেফাইনের পিএস লতিফা আরবাকানের কথা মনে পড়েছে তার সাথে এই মেয়েটির চেহারারও মিল আছে, বলল আহমাদ মুসা। আপনার কি লতিফা আরবাকার নামে কোনো বোন আছে? পুলিশ অফিসার মেয়েটি চমকে উঠল, বলল, হ্যাঁ। আপনি কি তাকে চেনেন? বলে এক মুহূর্ত থেমে আবার বলে উঠল, তাহলে কি আপনি ম্যাডাম মারিয়া জোসেফাইনের স্বামী, সেই খালেদ খাকান? বলল পুলিশ অফিসার মেয়েটি, তার চোখে মুখে অপার বিস্ময়। সে ম্যাডাম মারিয়া জোসেফাইন এবং তার স্বামী খালেদ খাকান সম্পর্কে লতিফা আরবাকানের কাছে অনেক কথা শুনেছে এবং প্রতিদিনই শুনছে। সেই খালেদ খাকান কি নি? তার চিন্তা বেশি দূর এগোতে পারল না। তার কথা শেষ হতে আহমাদ মুসা বলল, মিসেস আয়েশা আরবাকান। এবারও পুলিশ অফিসার মেয়েটি আহমাদ মুসার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, মিস আয়েশা আরবাকান। তার মুখে হাসি। হ্যাঁ, মিস আয়েশা আরবাকান, চলুন গাড়ির ভেতরটা দেখি, সেখানে দুজন বন্দী থাকার কথা, বলে আহমাদ মুসা হাঁটতে শুরু করেছে। পাশাপাশি আয়েশা আরবাকানও হাঁটতে শুরু করেছে। বলল, বন্দির কথা বললেন, কারাই এই বন্দি? এই বন্দি উদ্ধারের জন্যই কি আপনার এই অভিযান? বন্দির একজন বিজ্ঞানী, আরেকজন আপনাদের লোক সাইমি ইসমাইল, আহমাদ মুসা বলল। বিজ্ঞানী মানে ডক্টর আন্দালুসি? জিজ্ঞাসা আয়েশা আরবাকানের। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আহমাদ মুসার জিজ্ঞাসা। আমি লতিফার কাছে শুনেছি উনি কিডন্যাপড হয়েছেন। সরকার অবশ্যই ঘটনা গোপন রাখায় কেউ জানতে পারেনি। গোয়েন্দা অফিসার সাইমি মিসিং হবার কথাটা বিভাগীয় সূত্রেই জানি, আয়েশা আরবাকান বলল। গাড়ির দরজা খোলাই ছিল, প্রবেশ করল দুজন। গাড়ির পেছনে সেটা হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে বিজ্ঞানী ডক্টর আন্দালুসি এবং সাইমি ইসমাইলকে। দুজনের মুখে চওড়া টেপ পেস্ট করে বন্ধ রাখা হয়েছে। ডক্টর আন্দালুসির চেহারা বিধ্বস্ত। দুজনেই দেখতে পেল তাদেরকে। আহমাদ মুসার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আলহামদুলিল্লাহ বলে সামনের সিটের উপরে উঠে আহমাদ মুসা ডক্টর আন্দালুসের মুখের টেপ খুলে দিয়ে হাত পায়ের বাঁধন কেটে ফেলল। আয়েশা আরবাকানও মুক্ত করল গোয়েন্দা অফিসার সাইমি ইসমাইলকে। মুক্ত হয়ে সাইমি ইসমাইল বলল দ্রুত কণ্ঠে আহমাদ মুসাকে লক্ষ্য করে, আমার ভুল না হয়ে থাকলে আপনি মিস্টার খালেদ খাকান, আপনি তাড়াতাড়ি আন্দালুসির সুচিকিৎসার ব্যবস্থা করুন, উনি অসুস্থ। আহমাদ মুসা বলল, মিস আয়েশা আরবাকান, মিস সাইমি ইসমাইল, আপনার ডক্টর আন্দালুসিকে সিটে শুয়ে দিন। প্রচুর ঠান্ডা পানি খাওয়ান তাকে ইলেকট্রিক শক দেয়া হয়েছে, বুঝতে পারছি। গাড়ির দরজা বন্ধ করে এয়ার কন্ডিশনকে ফ্রিজিং পয়েন্টে নিয়ে যান। আমি জেনারেল মোস্তফা এবং নাজিম এরকেনকে ডাকছি, ওরা কাছেই আছেন। বলে আহমাদ মুসা ডক্টর আন্দালুসিকে সালাম দিয়ে বেরিয়ে এলো। আহমাদ মুসা বেরিয়ে আসার সময় ডক্টর আন্দালুসি বলল, ধন্যবাদ আপনাকে মিস্টার খালেদ খাকান। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, ওরা আমার দেহকে কষ্ট দিলেও মন আমার আগের চেয়ে 1000 গুণ বেশি তাজা ও শক্তিশালী হয়েছে। আহমাদ মুসার মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠেছিল। ডক্টর আন্দালুসিকে আবার ধন্যবাদ দিয়ে বলেছিল, একজন মুমিনের চরিত্র এমনও হয়ে থাকে। আহমাদ মুসা বেরিয়ে যেতেই সাইমি ইসমাইল এবং আয়েশা আরবাকান দুজনে আহমাদ মুসার নির্দেশ পালনে কাজে লেগে গেল। ডক্টর আন্দালুসিকে শুয়ে দিয়ে গাড়ির রেফ্রিজারেটর বক্স থেকে পানির প্লাস্টিক বোতলের 500 মিলিলিটারের পানির সবটুকু খাইয়ে দিল। তার বুকটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পানি খাওয়ার পর ডক্টর আন্দালুসি বলল, মনে হচ্ছিল 1 সাগর পানিতে আমার তৃষ্ণা মিটবে না, কিন্তু তোমাদের 1 বোতল ঠান্ডা পানিতে আমার তৃষ্ণা মিটে গেছে, আলহামদুলিল্লাহ। গাড়ির এয়ার কন্ডিশন আস্তে আস্তে নিচে নামিয়ে 5 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে এলো। কাজ শেষ করে সাইমি ইসমাইল সিটে বসতে বসতে বলল, মিস আয়েশা আরবাকান, ধন্যবাদ আপনাকে। আপনার সৌভাগ্য যে আপনি এরকম একটি অপারেশনে খালেদ খাকানের সহযোগী হতে পেরেছেন। হাসলো আয়েশা আরবাকান, বলল, খালেদ খাকান সাহেব রং সাইডে গাড়ি চালাচ্ছিলেন, তাকে পাকড়াও করার জন্যে মোটরসাইকেল নিয়ে রাস্তায় প্রবেশ করেছিলাম। তারপর কি ঘটেছিল তার সব বিবরণ দিয়ে বলল, এই অপারেশনে একটাই কাজ করেছি, সেটা হলো আপনার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে আপনাকে মুক্ত করেছি।
তবে আমি সৌভাগ্যবান, 3টি বেপরোয়া গাড়ির বিরুদ্ধে একজন মানুষের অদ্ভুত অবিশ্বাস্য এক অপারেশনের দৃশ্য দেখলাম। তীরবেগে ছুটে আসা 3টি গাড়ির মাত্র 50 গজ সামনে দাঁড়িয়ে গুলি করে দুপাশের 2 গাড়ির মধ্যে সংঘাত ঘটিয়ে রাস্তা ব্লক করা একটা শিল্পকর্মের মতো নিখুঁত ও সুন্দর কারুকাজ বলে আমার কাছে মনে হয়েছে। আমি না দেখলে এমন ঘটনা ঘটতে পারে তা বিশ্বাসই করতাম না। আমিও তার সম্পর্কে এমন সব কথাই শুনেছি, তবে তোমার মতো কোনো সৌভাগ্যের মুখোমুখি হয়নি। চোখ বুজে শুয়েছিলেন বিজ্ঞানী ডক্টর আন্দালুসি। ধীরে ধীরে চোখ খুললেন তিনি। বললেন, তোমাদের কথা সত্য বলেই হয়তো মিস্টার খালেদ খাকান ভিন্ন ধরনের মানুষ। উনি প্রশংসা পছন্দ করেন না। যাক, এখান থেকে আমাদের যাওয়া প্রয়োজন। তোমরা দেখো মিস্টার খালেদ খাকান একা বাইরে গিয়ে কি করছেন। ঠিক আছে স্যার, আমরা দেখছি ওদিকে, বলেই দুজন গাড়ি থেকে বেরিয়ে এলো। আহমদ মুসা গাড়ি থেকে বেরিয়েই টেলিফোন করেছিল জেনারেল মোস্তফাকে। তাকে খবরটা মানে বিজ্ঞানী ডক্টর আন্দালুসের উদ্ধারের খবর দিলে জেনারেল মোস্তফা কয়েক মুহূর্ত বিস্ময় ও আনন্দ কথা বলতে পারেননি। তারা আহমদ মুসাকে ধন্যবাদ দিতে গিয়ে বলে, এখানে বড় ঘটনা ঘটেছে, এসে বলবো। আমরা আসছি, আপনারা সাবধানে থাকবেন। আহমদ মুসা জেনারেল মোস্তফার সাথে কথা বলার পর প্রথমে এলো আইজ্যাক বেগিনের লাশের কাছে। আহমদ মুসা তাকে 30 ইউরোপীয় প্রধান হিসাবে চেনে না, নামও জানে না, কিন্তু ইউরোপীয় চেহারা এবং বিজ্ঞানীর বহনকারী গাড়ির প্রধান হিসাবে দেখে নিশ্চিত হয়েছে সে একজন বড় কোনো নেতা হবে। আহমদ মুসা তাকে সার্চ করল। পকেট থেকে পেল মোবাইল এবং একটি মানিব্যাগ। মানিব্যাগে কিছু ডলার, টার্কিশ লিরা পেল। তার সাথে মানিব্যাগের কয়েক কেবিনে একটি সিম, মাইক্রোচিপ পেল আহমদ মুসা। সিম ও চিপ পকেটে রেখে মোবাইলটা হাতে নিল। মেনু বাটনে চাপ দেওয়ার জন্য আঙ্গুল তুলেছিল সে। আঙ্গুল মেনু বাটন স্পর্শ করার আগে মোবাইল নতুন মেসেজের সংকেত দিয়ে উঠল। আহমদ মুসার আঙ্গুল থেমে গেল। মেসেজের সংকেত শেষ হবার পর আহমদ মুসা মেসেজটা দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। এ সময় আসা মেসেজ নিশ্চয় জরুরি ও গুরুত্বপূর্ণ হবে। যিনি মেসেজ পাঠিয়েছেন তিনি জানেন না এখানে কি ঘটেছে। মেসেজটি ওপেন করল আহমদ মুসা। মাত্র কয়েকটি শব্দের একটি মেসেজ। চেঞ্জ ডাইরেকশন টু 101 বারবারোস বুলেভার্ড। মেসেজের শেষে প্রেরকের নাম ডিওয়াই লেখা। চট করে আহমদ মুসার মনে পড়ল ডিওয়াই, এই বর্ণ দুটি অর্থ ডেভিড ইয়াহুদ। এই ডেভিড ইয়াহুদ তুরস্কের 30 প্রধান। তিনি একে মেসেজ পাঠিয়েছেন যে ডাইরেকশন পরিবর্তন করে 101 বারবারোস বুলেভার্ডে যাও। মানে বন্দি বিজ্ঞানীকে অন্য কোনো ঠিকানায় যাবার কথা ছিল। শেষ মুহূর্তে কোনো কারণে গন্তব্য চেঞ্জ করে নতুন ঠিকানা 101 বারবারোস বুলেভার্ডে যেতে বলা হয়েছে। গাড়ির শব্দ পেল আহমদ মুসা। মোবাইলটা অফ করে পকেটে রেখে দিল। ফিরে দাঁড়িয়ে দেখল কয়েকটি পুলিশের গাড়ি সহ 2টি কার এসে দাঁড়িয়েছে। 2টি কারের একটি থেকে নামছে জেনারেল মোস্তফা, অন্যটি থেকে পুলিশ প্রধান নাজিম এরকেন। আহমদ মুসা 1 ধাপ 2 ধাপ করে তাদের দিকে এগোলো, আর তারা দুজন ছুটে এলো আহমদ মুসার দিকে। তারা দুজন একসাথে জড়িয়ে ধরল তাকে। জেনারেল মোস্তফা বলল, খালেদ খাকান, আপনি আমাদের সকলের গর্ব, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন। আর পুলিশ প্রধান বলল, আল্লাহ আপনাকে সবচেয়ে ভালোবাসেন, কারণ আপনি সব বান্দাকে ভালোবাসেন। এজন্য বিজয় সবসময় আপনার হাতেই ধরা দেয়। পুলিশ প্রধানের কণ্ঠ আবেগে ভারী হয়ে উঠেছে। চলুন দেখবেন বিজ্ঞানী ডক্টর আন্দালুসিকে, বলল আহমদ মুসা। আহমদ মুসার পেছনে এসে দাঁড়িয়েছিল সাইমি ইসমাইল, আয়েশা আরবাকান। তাদের উপর চোখ পড়তেই পুলিশ প্রধান সাইমি ইসমাইলকে স্বাগত জানিয়ে আয়েশা আরবাকানকে বলল, তুমি এখানে কি করে? আয়েশা কিছু বলার আগে আহমদ মুসা বলল, উনি এই অপারেশন আমার সাথী। বিস্ময়ের চোখ কপালে তুলল পুলিশ প্রধান। আয়েশা প্রতিবাদে কিছু বলতে যাচ্ছিল, তার আগে আহমদ মুসা বলল, চলুন, বিজ্ঞানী একা আছেন, চলুন, বলল জেনারেল মোস্তফা। জেনারেল মোস্তফা ও নাজিম এরকেন ঘুরে দাঁড়িয়ে কয়েক ধাপ সামনে এগোতে দেখতে পেল আইজ্যাক বেগিনকে। তাকে দেখেই চমকে উঠল তারা। বলল, তিনি তো আইজ্যাক বেগিন, ইহুদিবাদী একটি গোপন আন্দোলনের ইউরোপীয় নেতা। কি আশ্চর্য! ইনি ইস্তাম্বুলে এসেছেন এবং কিডন্যাপের সাথে ইনিও জড়িত। যে গাড়িতে বিজ্ঞানী ও সাইমি ইসমাইলকে পাওয়া গেছে সেই গাড়িতে ইনি ইউনিভার্সিটি অব টেকনোলজির একজন ছাত্র ছিল। এ দেখুন তার লাশ। সামনের এক লাশের দিকে ইঙ্গিত করে বলল আহমদ মুসা। জেনারেল মোস্তফা এবং নাজিম এরকেন সামনে এগিয়ে ছাত্রটিকেও দেখল। পুলিশ প্রধান বলল, চিনতে পেরেছি, এর ছবি আমাদের ছাত্র অপরাধী ফাইলে রয়েছে। এর বিরুদ্ধে রহস্যজনক গতিবিধির অভিযোগ রয়েছে।
এখানে কতজন মারা গেছে মিস্টার খালেদ খাকান? জিজ্ঞাসা জেনারেল মোস্তফার। গুলিতে 4 জন, অন্য 6 জন গাড়ি অ্যাক্সিডেন্টে। বিজ্ঞানী ডক্টর আন্দালুসি যে গাড়িতে আছেন সে গাড়ির পাশে সবাই এসে পৌঁছেছে। আহমাদ মুসা জেনারেল মোস্তফাদের লক্ষ্য করে বলল, জেনারেল মোস্তফা, কথা আদায়ের জন্যে নিশ্চয়ই বিজ্ঞানীকে বৈদ্যুতিক শক দেয়া হয়েছিল। তিনি অসুস্থ, তাকে একটু ঠান্ডায় রাখা হয়েছে। আসুন তার সাথে কথা বলুন। বলে গাড়ির দরজা খুলল আহমাদ মুসা। দরজা খুলতে বিজ্ঞানী ডক্টর আন্দালুসি উঠে বসেছিলেন। স্যার, আপনি শুয়ে থাকুন। তুরস্কের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান জেনারেল মোস্তফা এবং পুলিশ প্রধান নাজিম এরকেন এসেছেন, তারা একটু দেখা করবেন আপনার সাথে। জেনারেল মোস্তফা ও নাজিম এরকেন গাড়ির ভেতর দিয়ে গেল। আহমাদ মুসা সরে দাঁড়িয়ে তাদের জন্য বসার জায়গা করে দিল। আপনারা তার সাথে বসুন, আমি আসছি বলে আহমাদ মুসা সরে এলো। একটু দূরে দাঁড়িয়েছিল সাইমি ইসমাইল, আয়েশা আর বাকান। আহমাদ মুসা ওদের লক্ষ্য করে বলল, পুলিশ এখনো লাশগুলো নিয়ে যাবে। আপনারা আইজ্যাক বেগিন বাদে অন্য নিহতদের পকেটগুলো সার্চ করে দেখুন। পকেটের কাগজপত্র, মোবাইলগুলো কাজে লাগতে পারে। ঠিক স্যার, ধন্যবাদ, আমরা দেখছি বলে ওরা দুজন কাজে লেগে গেল। আহমাদ মুসা দাঁড়ালো গাড়ি ঠেস দিয়ে। তার মাথায় একটা চিন্তা অবিরাম ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, তাদের অপারেশনের একটা মধ্যবর্তী সময় তারা গন্তব্য পরিবর্তন করল কেন? হঠাৎ তার মনে হলো, ডেভিড ইয়াহুদের ওখানে কি ঘটেছে তার মধ্যে এই প্রশ্নের উত্তর নিহিত থাকতে পারে। কারণ ডেভিড ইয়াহুদি গন্তব্য চেঞ্জ করেছেন। জেনারেল মোস্তফা ও নাজিম এরকেন এলো সময়। আহমাদ মুসা জেনারেল মোস্তফাকে লক্ষ্য করে বলল, জেনারেল মোস্তফা, আপনি টেলিফোনে বলেছিলেন ওখানে কি নাকি একটা ঘটেছে। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা খালেদ খাকান। এক্ষুনি ছুটতে হবে প্রধানমন্ত্রীর ব্রিফিংয়ে। আমাদের অসুস্থ প্রধান বিচারপতি মিলিটারি অ্যাম্বুলেন্সে সামরিক হাসপাতালে যাচ্ছিলেন। ওরা পালানোর পথে এই অ্যাম্বুলেন্স কিডন্যাপ করেছে। 2-3 মিনিট পরে ফাতি সুলতান মোহাম্মদ বাইপাস রোডের উপপ্রান্তের জংশন এলাকা থেকে খবর এলো, সেখানে রাস্তার পাশে মিলিটারি অ্যাম্বুলেন্সকে পড়ে থাকতে দেখা গেছে। ওরা মানে এই আইজ্যাক বেগিনের কিডন্যাপাররা? আহমাদ মুসার জিজ্ঞাসা। হ্যাঁ, ওদের 4টি গাড়ির 3টি আমাদের পুলিশের হাতে ধরা পড়ে। ধরা পড়া নিশ্চিন্তে ওরা ওদের গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় এবং সবাই মারা পড়ে। কিন্তু বুলেট প্রুফ গাড়িটা আমাদের 3 জন পুলিশের লাশের উপর দিয়ে পালাতে সক্ষম হয়। ওরাই কিডন্যাপ করে অ্যাম্বুলেন্সটিকে। জেনারেল মোস্তফা বলল, অ্যাম্বুলেন্সকে কিডন্যাপ করলে কেন? ওরা কি জানতো যে অ্যাম্বুলেন্সে প্রধান বিচারপতি আছেন? বলল আহমাদ মুসা। না, ওরা বুলেট প্রুফ গাড়ি ছেড়ে দিয়ে অ্যাম্বুলেন্স নিয়েছিল। জংশন 6 এলাকা নিরাপদে পার হবার জন্যে তারা অ্যাম্বুলেন্সের কাভার নেয়। জেনারেল মোস্তফা বলল, বুঝলাম, প্রধান বিচারপতির পরিচয় পাবার পর তারা তাকে কিডন্যাপ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি বুঝতে পারছি না তাকে দিয়ে কি করবে ওরা। ডক্টর আন্দালুসকে কিডন্যাপ করার সুস্পষ্ট কারণ রয়েছে, তার ক্ষেত্রে তো এরকম কোনো কারণ নেই, বলল আহমাদ মুসা। জেনারেল মোস্তফা বলল, তাদের পরিত্যক্ত মিলিটারি অ্যাম্বুলেন্সে একটা চিঠি পাওয়া গেছে। তাতে লেখা হয়েছে, বিজ্ঞানী ডক্টর আন্দালুসকে উদ্ধার করার প্রচেষ্টা অবিলম্বে পরিত্যাগ করতে হবে। তার প্রমাণ হিসাবে অবিলম্বে খালেদ খাকানকে তুরস্ক থেকে বহিষ্কার করতে হবে। এই 2টি নির্দেশ মানা না হলে প্রধান বিচারপতিকে হত্যা করা হবে। হাসল আহমাদ মুসা, বলল, এখন তাহলে কি? বিজ্ঞানী তো উদ্ধার হয়ে গেছেন, বলল আহমাদ মুসা। এখন ভয় হলো ক্ষুব্ধ হয়ে তারা যেন প্রধান বিচারপতিকে হত্যা না করে বসে, বলল জেনারেল মোস্তফা। চোখে মুখে তার উদ্বেগ। আহমাদ মুসা কথা বলার জন্য মুখ খুলেছিল। সেই সময় বেজে উঠল জেনারেল মোস্তফার টেলিফোন। এক্সকিউজ মি বলে জেনারেল মোস্তফা মোবাইল তুলে নিল। মোবাইল স্ক্রিনে প্রধানমন্ত্রীর নম্বর দেখে চমকে উঠে মুখের কাছে মোবাইল এনে বলল, সালামু আলাইকুম স্যার, আমি মোস্তফা কামাল, কিছু আদেশ স্যার। ওপার থেকে প্রধানমন্ত্রী কথা বলল। ওপারের কথা শুনে বলল, স্যার, ডক্টর আন্দালুসি এখন ভালো আছেন। ওপার থেকে প্রধানমন্ত্রী আবার কথা বলল। তার কথা শুনে জেনারেল মোস্তফা বলল, স্যার, এক্ষুনি তাকে বলছি। জি স্যার, ব্রিফিংয়ে আমি তাকেও নিয়ে আসব, তিনি আমার পাশেই আছেন স্যার। জি স্যার, তাকে মোবাইল দিচ্ছি, বলল ওপারের কথা শুনে জেনারেল মোস্তফা। জেনারেল মোস্তফা মোবাইলটি আহমাদ মুসার দিকে তুলে ধরে বলল, জনাব খালেদ খাকান, মহামান্য প্রধানমন্ত্রী। আহমাদ মুসা মোবাইলটি হাতে নিয়ে প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলল, আপনি ভালো আছেন স্যার? ধন্যবাদ স্যার, আমি যা করেছি আমার জায়গায় অন্য কেউ হলে সেও নিশ্চয়ই তা পারত, বলল আহমাদ মুসা ওপারের কথা শুনে। এক্সকিউজ মি স্যার, আমি মনে করি ওদের ফলো করা এখন আমাদের কাজ। আমি একটা পরিকল্পনা অলরেডি করে ফেলেছি।
ওপারের কথা শুনে বলল আহমাদ মুসা, ধন্যবাদ স্যার। মহামান্য প্রেসিডেন্টকে আমার সালাম দেবেন। নিশ্চয় 2-1 দিনের মধ্যে আমি আপনাদের সাথে দেখা করব, বলল আহমাদ মুসা। দোয়া করুন স্যার, আমি যা ধারণা করেছি তা যেন ঠিক হয়। আমি জনাব জেনারেল মোস্তফাকে টেলিফোন দিচ্ছি। সালামু আলাইকুম। আহমাদ মুসা মোবাইলটা আবার জেনারেল মোস্তফাকে দিল। জেনারেল মোস্তফা টেলিফোন নিয়ে প্রধানমন্ত্রীর কথা শুনে জি জি করে অবশেষে বলল, স্যার, মিস্টার খালেদ খাকান অবশ্যই সব ব্যাপারে স্বাধীন স্যার। আমরা তাকে সব ধরনের সহযোগিতা করছি, তার সাথে পরামর্শ করে আমরা আসছি। সালাম দিয়ে মোবাইল রেখে দিল জেনারেল মোস্তফা। মুখ তুলে আহমাদ মুসার দিকে বলল, প্রধান বিচারপতির কিডন্যাপের বিষয়ে আপনি কি ভাবছেন? সে বিষয়ে সহযোগিতা করাকে আমাদের প্রধান কাজ বলেছেন প্রধানমন্ত্রী। বলুন মিস্টার আহমাদ মুসা, আমরা কি করতে পারি? ঘটনার পর আইজ্যাক বেগিনের মোবাইল নিয়ে আমি যখন মেনু উইন্ডো ওপেন করতে যাচ্ছিলাম, তখন একটা মেসেজ আসে তার মোবাইলে। মেসেজে একটা নতুন ঠিকানা দেয়া হয়েছে। সব কার্যকারণ বিচার করে আমার মন বলছে এই ঠিকানায় আমরা প্রধান বিচারপতিকে পাব। এই ঠিকানাকেই আমি এখন টার্গেট করতে যাচ্ছি, বলল আহমাদ মুসা। জেনারেল মোস্তফা ও পুলিশ প্রধান নাজিম এরকেন সহ সকলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, পুলিশ প্রধান, ঠিকানাটা কি? 101 বারবারোস বুলেভার্ড। আহমাদ মুসা বলল। আহমাদ মুসার মুখে ঠিকানাটা উচ্চারিত হতেই সাইমি ইসমাইলের চোখে মুখে চাঞ্চল্য দেখা দিল। সে বলল আহমাদ মুসাকে লক্ষ্য করে, স্যার, এ সম্পর্কে আমি একটা তথ্য দিতে পারি। সবাই তাকালো সাইমি ইসমাইলের দিকে। ওয়েলকাম মিস সাইমি ইসমাইল, বলুন, বলল আহমাদ মুসা। স্যার, আমাদেরকে আজ যখন গাড়িতে তোলা হচ্ছিল তখন আইজ্যাক বেগিনের মোবাইলে একটা কল আসে। তিনি কলটি রিসিভ করে এই কথাগুলো বলেছিলেন, 101 বারবারোস বুলেভার্ড রেডি? ধন্যবাদ। আমাদের লক্ষ্য এখন পিএল পাসা বুলেভার্ড, এটা কাছে, সাইমি ইসমাইল বলল। ধন্যবাদ সাইমি ইসমাইল, আপনার এই তথ্য 101 বারবারোস বুলেভার্ডকে কনফার্ম করল। আসলে শুরুতে গন্তব্য পিএল পাসা বুলেভার্ড ছিল, কিন্তু সম্ভবত তাদের গাড়িবহর আক্রান্ত হওয়া এবং প্রধান বিচারপতিকে কিডন্যাপ করায় পিএল পাসা বুলেভার্ড কাছে বলে ঝুঁকির মধ্যে পড়ে যায়, অথবা সেখানে অন্য কোনো অসুবিধা দেখা দেয়। তার ফলেই তারা গন্তব্যস্থান হিসাবে 101 বারবারোস বুলেভার্ডকে ঠিক করে। থামল আহমাদ মুসা। সঙ্গে সঙ্গে পুলিশ প্রধান নাজিম এরকেন বলে উঠল, আলহামদুলিল্লাহ, ঠিকানা সম্পর্কে আপনার কথা ঠিক। এখন আমাদের কি করণীয় স্যার? দয়া করে 101 বারবারোস ঠিকানাটার চারপাশে আপনাদের লোকদের সাদা পোশাকে এমনভাবে অবস্থান নিতে বলুন যাতে কারো মনে সামান্য সন্দেহের উদ্রেক না হয়। এই ঠিকানায় ঢুকতে কাউকে তারা বাধা দেবে না, কিন্তু কেউ বেরোলে তাকে ফলো করবে এবং নিরাপদ জায়গায় তাকে আটক করবে। আহমাদ মুসা বলল, অল রাইট, বলে পুলিশ প্রধান একটু সরে দাঁড়িয়ে তার পকেট থেকে মিনি ওয়্যারলেস বের করে নির্দেশ দিতে শুরু করল। এরপর করণীয় কি মিস্টার খালেদ খাকান? বলল জেনারেল মোস্তফা। আমাদের লক্ষ্য হল প্রধান বিচারপতিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা। বলে একটু থামল আহমাদ মুসা, একটু ভাবল, তারপর বলল, বিজ্ঞানী ডক্টর আন্দালুসি কি ওদের হাতছাড়া হওয়া এবং আইজ্যাক বেগিনের পরিণতির কথা জানতে পারলে ওরা খ্যাপা কুকুরের মতো হবে, আর আগের মাথায় ওরা প্রধান বিচারপতির ক্ষতি করতে পারে। এই সম্ভাবনা রোধের জন্য অবিলম্বে তাকে উদ্ধারের পদক্ষেপ নিতে হবে। থামল আহমাদ মুসা। আপনি কি উদ্ধার অভিযানের পরিকল্পনা নিয়ে কিছু ভেবেছেন? জিজ্ঞাসা পুলিশ প্রধান নাজিম এরকেনের। উদ্ধার অভিযান এমন হবে যা শেষ মুহূর্তের আগে ওরা টের পাবে না। টের পেলে ওরা মরিয়া হয়ে প্রধান বিচারপতিকে হত্যাও করে ফেলতে পারে। উদ্ধার অভিযানের বিষয় যখন তারা টের পাবে তখন তাদের করার কিছুই থাকবে না। এই ব্যবস্থাটা আমাদের করতে হবে, আহমাদ মুসা বলল। সে ব্যবস্থার কথাই বলুন মিস্টার খালেদ খাকান, বলল জেনারেল মোস্তফা। চোখ বন্ধ করেছিল আহমাদ মুসা, ভাবছিল সে। জেনারেল মোস্তফা থামতে আহমাদ মুসা বলে উঠল, 2-1 জনকে ওই বাড়িতে ওদের অলক্ষ্যে প্রবেশ করতে হবে। তাদের কাজ হবে প্রধান বিচারপতিকে সাহায্য করা, নিরাপদ করা। তারা সংকেত দিলে তারপর ওই ঠিকানায় সর্বাত্মক অভিযান পরিচালিত হবে। থামল আহমাদ মুসা। সবাই নীরব, সবাই ভাবছে। সবশেষে সবাই তাকালো আহমাদ মুসার দিকে। জেনারেল মোস্তফা বলল, এ ব্যাপারে আপনি নিশ্চয়ই কিছু ভেবেছেন মিস্টার খালেদ খাকান? আমাকে ওরা তুরস্ক ছাড়া করতে চাচ্ছে, আমিই আগে দেখা করতে চাই ওদের সাথে, বলল আহমাদ মুসা, তার মুখ ভরা হাসি। কিন্তু হাসতে পারল না আর কেউ। বলল জেনারেল মোস্তফা, আপনি একা? ওদের নজর এড়াবার জন্য একাই সবচেয়ে ভালো।
তাছাড়া এই মুহূর্তে দ্বিতীয় জনের সিলেকশন মুশকিল। আহমাদ মুসা বলল, জেনারেল তাহি তারিক আঙ্কারা থেকে ফিরেছেন, তার সাথে কি একটু কথা বলবেন? জিজ্ঞাসা জেনারেল মোস্তফার। সময় কম, এ সময় তার উদ্বেগ বাড়িয়ে লাভ নেই। আহমাদ মুসা বলল, আমি খুব সামান্য একজন কমান্ডো। আমি ও আমার সাথীরা সেদিন বিজ্ঞানী স্যারের কিডন্যাপ ঠেকাতে ব্যর্থ হয়েছি। তারপরও আমি কি আপনার কোনো সহযোগিতা অফার করতে পারি? বলল সাইমি ইসমাইল। বোন ভাইকে এমন সহযোগিতা অফার করাটাই স্বাভাবিক। সেদিন তোমরা ব্যর্থ হনি বোন, তুমি ছাড়া সবাই তো সেদিন জীবন দিয়েছে। বিজ্ঞানের স্ত্রী মনে না করলে তোমাকে ওরা মেরে ফেলত। সেদিন দিনটা ওদের ছিল, পরিকল্পনাটাও ছিল ওদের, তাই বিজয় ওদের হয়েছে। কিন্তু তোমরা সেদিন ব্যর্থ হওনি। আহমাদ মুসা বলল। আবেগে মুখ ভারী হয়ে উঠেছিল সাইমি ইসমাইলের। বলল, তাহলে কি ভাইয়ের সাথী হতে পারবো আমি? আবেগরুদ্ধ কণ্ঠ সাইমি ইসমাইলের। মিষ্টি হাসি ফুটে উঠল আহমাদ মুসার ঠোঁটে। বলল, আমাদের ঐতিহ্য হল এ ধরনের লড়াইয়ে বোনেরা শুরুতেই সামিল হয় না। বিবি খাওলাদের ডাক পড়ে যুদ্ধের পরিণতি পর্বে। জেনারেল মোস্তফা ও জনাব নাজিম এরকেনের সাথে আজকে তুমিও থাকবে যুদ্ধের সমাপ্তি টানার অভিযানে। ধন্যবাদ। কষ্ট হলেও ভাইদের সিদ্ধান্ত মেনে নেয়া বোনদেরও ঐতিহ্য, বলল সাইমি ইসমাইল চোখ মুছতে মুছতে। আরেক বোনের তো কথা বলা হচ্ছে না। বোনরা সবসময় আবদার করেই কি অধিকার আদায় করবে? বলল আয়েশা আর বাকান। হাসল আহমাদ মুসা। বলল, তুমি তো আমার সাথেই আছো। তোমার 2 রিভলভারের সবগুলো গুলি তুমি খরচ করেছো এই অভিযানে। আমি মোস্তফা ও জনাব নাজিম এরকেনের কাছে তোমার নামও রিকমেন্ড করব এই অভিযানে সামিল করার জন্য। জনাব খালেদ খাকান, আয়েশা আর বাকান আমাদের মহিলা কমান্ডো ইউনিটের একজন চৌকস সদস্য, তাকে আমরা ওয়েলকাম করব এই অভিযানে, বলল পুলিশ প্রধান নাজিম এরকেন। ধন্যবাদ নাজিম এরকেন, বলে আহমাদ মুসা তাকালো জেনারেল মোস্তফার দিকে। বলল, আমার গাড়ি ওরা ঝাঁঝরা করে দিয়েছে, একটা গাড়ির ব্যবস্থা করুন, আমি এক্ষুনি বের হতে চাই। চলুন আমরা ডক্টর আন্দালুসিক নিয়ে মিলিটারি হাসপাতাল পর্যন্ত একসাথে যাই। ওখানেই একটা ভালো গাড়ি আপনার জন্য থাকবে, প্রয়োজনীয় কমব্যাট ব্যাগও পাবেন তাতে। কথা শেষ করে একটু থেমে জেনারেল মোস্তফা আবার বলল, আমি ভাবছি আপনি 101 বারবারোস বুলভার্ড ঠিকানায় পৌঁছে আমাদেরকে একটা সংকেত দেবেন। আপনার সংকেত পাওয়ার পর আমরা ওদিকে মুভ করব, যাতে আপনি বাড়িতে প্রবেশের 20-25 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছতে পারি। ধন্যবাদ, ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। চলুন আমরা মুভ করি হাসপাতালের দিকে। চলুন মিস্টার খালেদ খাকান, আপনি সাইমি ইসমাইল, আয়েশা আর বাকানকে নিয়ে ডক্টর আন্দালুসের সাথে বুলেট প্রুফ গাড়িতে বসুন। সাইমি ইসমাইল গাড়িটা ড্রাইভ করবে, বলে জেনারেল মোস্তফা তার গাড়ির দিকে এগোলো। অন্যেরাও এগোলো তাদের গাড়ির লক্ষ্যে। স্টার্ট নিল সবগুলো গাড়ি। জেনারেল মোস্তফা ও পুলিশ প্রধান নাজিম এরকেনের গাড়ি সবার আগে, তারপরে বিজ্ঞানীকে নিয়ে আহমাদ মুসাদের বুলেট প্রুফ গাড়ি, সবার পেছনে পুলিশের 2টি গাড়ি। গাড়ির ছোট্ট বহরটি এগিয়ে চলল মিলিটারি হাসপাতালের দিকে। 101 বারবারোস বুলেভার্ড এর 4তলা বাড়ির আন্ডারগ্রাউন্ড ফ্লোরের একটা প্রশস্ত কক্ষে বসে আছে ডক্টর ডেভিড ইয়াহুদ। মাথার চুল তার উস্কো খুস্কো, মুখ শুকনো, চোখ 2টি লাল। ব্লাড প্রেশার বেড়ে গেছে, এর মধ্যে ডাক্তার এসে একবার চেক করে গেছে। 2 ঘন্টা ধরে বসে আছে এই চেয়ারে। তেল আবিব ইউরোপের কয়েকটি রাজধানী, ওয়াশিংটনে অনেকগুলো টেলিফোন করেছে এই 2 ঘন্টায়। জানিয়েছে সে 30 মহা বিপর্যয়ের কথা, বিজ্ঞানী ডক্টর আন্দালুসিকে কিডন্যাপ করতে পারার তাদের সাফল্যের কথা। একদিন আগে আইজ্যাক বেগিনও এভাবেই তেল আবিব, ইউরোপ ও আমেরিকার কয়েকটি রাজধানীর গুরুত্বপূর্ণ মহলকে এ কথাগুলো জানিয়েছিল। তারা অভিনন্দন জানিয়েছিল আইজ্যাক বেগিন ডক্টর ডেভিড ইয়াহুদকে এবং আশা করেছিল যে সৌডের ফর্মুলা হস্তগত করা সম্ভব হবে, যা তাদেরকে গোটা দুনিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অকল্পনীয় এক সুযোগ এনে দেবে। আইজ্যাক বেগিন ও ডক্টর ডেভিড ইয়াহুদ তাদের নিশ্চয়তা দিয়ে বলেছিল, তার স্ত্রীকেও যখন আমরা আটক করতে পেরেছি তখন সাফল্য সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। 1 দিন, 2 দিন, 3 দিন, কয়দিন সে নির্যাতন সহ্য করবে? নিজে সহ্য করতে পারলেও তার চোখের সামনে স্ত্রীকে লাঞ্ছিত হওয়ার বিভৎস দৃশ্য সে কয়দিন সহ্য করবে? সে মুখ খুলবে, খুলতেই হবে। শুধু তাই নয়, তাকে আমাদের ল্যাবরেটরিতে কাজ করতে বাধ্য করা হবে। এ ধরনের কত আশার কথাই না ডক্টর ডেভিড ইয়াহুদ তেল আবিব, ইউরোপ ও আমেরিকার তাদের মুরব্বীদের জানিয়েছিলেন, কিন্তু সবই ভণ্ডুল হয়ে গেল। খোদ আইজ্যাক বেগিন নিহত হলেন এবং বিজ্ঞানীকে তারা উদ্ধার করতে নিয়ে গেল। সব আশায় গুড়ে বাড়ি পড়ে গেল।
কেন এমনটি হলো? আমাদের গোপন ঠিকানার সন্ধান ওরা কি করে পেল? আর উদ্ধার করার ব্যাপারটা এক অসম্ভব কাহিনী। 6 জন লোক নিজেদের গাড়ির মধ্যকার দুর্ঘটনায় মারা গেছে, 4 জন গুলিতে। যে রিপোর্ট সংগ্রহ করা হয়েছে তাতে মাত্র 1 জন লোক এই সর্বনাশটা করেছে। কে এই লোক? আমরা জানি। ওরা পরিচয় ভাঁড়িয়ে বলে খালেদ খাকান। আমরাও বলি এই কারণে যে খালেদ খাকার নামেই যদি তাকে শেষ করে দেয়া যায় সেটাই ভালো। তাছাড়া আহমদ মুসা নামটা প্রকাশ পেলে ওই পক্ষের ও সাধারণ মানুষের সাহস আরও বাড়বে, আর আমাদের হতাশা তাতে বাড়বে। এই খালেদ খাকান বেটা আমাদের লোকদের খবর, আমাদের ঘাঁটির ঠিকানা একের পর এক পেয়ে যাচ্ছে কি করে? এ পর্যন্ত আমাদের বিরুদ্ধে সে যত অভিযান করেছে সবগুলো ছিল সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে। কোথাও থেকে পাওয়াচ্ছে সেই খবরগুলো? দুঃখের মধ্যেও ডক্টর ডেভিড ইয়াহুদের সান্ত্বনা হলো, তেল আবিব, ইউরোপ, আমেরিকা তাকে সাহস দিয়েছে। যে কোনো মূল্যে সোর্ডের ফর্মুলা তার হাত করতে হবে। এই ক্ষেত্রে সব রকম প্রচেষ্টা ব্যর্থ হলে বিজ্ঞানীদের সমেত রোমেলি দুর্গ নিশ্চিহ্ন করে দেয়া যাবে। সে ব্যবস্থাও তারা করেছে। ডক্টর ডেভিড ইয়াহুদরা গ্রিন সিগন্যাল দিলেই তারা কাজ শুরু করবে। তার জন্য আরেকটা আশার কথা হলো, এনজিওর পরিচয়ে ইউরোপ থেকে কিছু চৌকস জনশক্তি পাঠানো হয়েছে তাকে সাহায্য করার জন্য। এটা তার জন্য খুব বড় একটা সুখবর। আহমদ মুসা আসার পর তার হাতে 30 মূল্যবান জনশক্তি নষ্ট হয়েছে, যার সংখ্যা 50 ছাড়িয়ে গেছে। শেষের চিন্তাগুলো উজ্জীবিত করল ডক্টর ডেভিড ইয়াহুদকে। এ সময় ঘরে প্রবেশ করল শীর্ষ গোয়েন্দা স্মার্থা এবং নতুন অপারেশন চিফ সোলেমান স্যামসন। তারা ঘরে ঢুকতেই ডক্টর ডেভিড ইয়াহুদ বলল, প্রধান বিচারপতির খবর কি? এই গ্রাউন্ড ফ্লোরের এক সেলে তাকে রাখা হয়েছে। সেলে গ্রিলের গেট, 2 জন স্টেনগানধারীকে সেখানে পাহারায় রাখা হয়েছে, আর গ্রাউন্ড ফ্লোর থেকে আন্ডারগ্রাউন্ডের সিঁড়িমুখেও রয়েছে 2 জনের পাহারা, বলল সোলেমান স্যামসন। বাড়ির বাইরে কি অবস্থা? জিজ্ঞাসা ডেভিড ইয়াহুদের। বাড়ির গেটবক্সে পাহারায় থাকবে 2 জন স্টেনগানধারী, আর 4 জন ছদ্মবেশে বাড়ির চারদিকে নজর রাখবে। বাড়ির সামনে যেখান থেকে প্রাইভেট রাস্তা বাড়ির গেট পর্যন্ত এসে পৌঁছেছে সেখানে বড় রাস্তা বারবারোসা বুলিভার্ডের একটি তেমাথা। এখানে বিপরীত দিক থেকে আরেকটি রাস্তা এই বুলিভার্ডের সাথে মিশেছে। এই তেমাথায় একটা কক্ষ ভাড়া নিয়ে একটা ইনফরমেশন সেন্টার খুলে বসেছে স্মার্থা। সেখানে বসে বুলিভার্ড সহ বাড়ির 3 দিকে সে নজর রাখতে পারবে, বলল সোলেমান স্যামসন। ধন্যবাদ। প্রধান গেট ছাড় ডুপ্লেক্সে ঢোকার কি আর কোনো পথ আছে? না স্যার, এই ডুপ্লেক্সে প্রাইভেট কোনো এক্সিট নেই। ঠিক আছে, চলো আমরা প্রধান বিচারপতির ওখানে যাই। চুপ করে বসে থাকলে আর চলবে না। প্রধান বিচারপতির কিডন্যাপকে কাজে লাগাতেই হবে। বিজ্ঞানী আমাদের হাতছাড়া হয়েছে, এখন খালেদ খাকানকে তুরস্ক থেকে তাড়াতে হবে। প্রধান বিচারপতিকে এই দাবি আদায়ের পণবন্দি বানাতে হবে। প্রধান বিচারপতির এই মর্মে বিবৃতি আদায় করতে হবে যে জনৈক খালেদ খাকানকে তুরস্ক থেকে না তাড়ালে আমার মুক্তির সম্ভাবনা নেই। প্রধান বিচারপতির এই বিবৃতি সরকারের কাছে এবং সংবাদপত্র ইলেকট্রনিক্স মিডিয়াতে পাঠাতে হবে। জনগণের পক্ষ থেকেও দাবি উঠাতে হবে যে একজন খালেদ খাকানের জন্যে প্রধান বিচারপতির এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না। তাদের তরফ থেকে দাবি উঠাতে হবে খালেদ খাকানকে বহিষ্কার করে প্রধান বিচারপতিকে মুক্ত করা হোক, বলল ডেভিড ইয়াহুদ। ধন্যবাদ স্যার, চমৎকার একটা কৌশল বের করেছেন। এভাবে চাপ সৃষ্টি করে গণদাবি তুলে যদি তুরস্ক থেকে খালেদ খাকানকে বহিষ্কার করা যায় তাহলে বিরাট লাভ হবে আমাদের। আমাদের লক্ষ্য অর্জন সহজ হবে। চলো যাই, বলে উঠে দাঁড়ালো ডেভিড ইয়াহুদ। উঠে দাঁড়ালো সোলেমান স্যামসন ও স্মার্থা। বেরিয়ে এলো তারা ঘর থেকে। আন্ডারগ্রাউন্ড ফ্লোরের যে সেলে প্রধান বিচারপতি বন্দী আছে সে সেলের পেছনে এসে দাঁড়ালো 3 জন। সেলের দেয়ালের হ্যাঙ্গার থেকে 3 জনে আপাদমস্তক কালো পোশাক পরল এবং মুখে পড়ল মুখোশ। সেলের পাহারায় থাকা 2 জন গার্ড আগেই দেখতে পেয়েছিল তাদের 3 জনকে। ওরা গিয়ে দরজার সামনে দাঁড়াতেই সেলের দরজা তারা খুলে দিল। সেলে প্রবেশ করল 3 জন। প্রধান বিচারপতি খাটিয়ায় শুয়েছিল। মুখোশ পরা 3 জন ঘরে ঢুকতে প্রধান বিচারপতি উঠে বসল। প্রধান বিচারপতি রজু গড়নের হালকা পাতলা মানুষ, কিন্তু লম্বা হবেন প্রায় 6 ফুটের মতো। সহজ সরল চেহারার ভদ্রলোক। জল্লাদের পোশাক পরে 3 জনকে ঘরে ঢুকতে দেখে ভীতির একটা ছাপ তার চোখে মুখে ফুটে উঠেছে। বেডের সামনে একটাই চেয়ার। ডক্টর ডেভিড ইয়াহুদ চেয়ারটিতে বসতে বসতে বলল, অনুমতি ছাড়াই বসলাম স্যার, আপনি তো এখন প্রধান বিচারপতি নন। একটু থামল ডক্টর ডেভিড ইয়াহুদ,
তারপর পকেট থেকে রিভলভার বের করে প্রধান বিচারপতির দিকে পরপর 2টি গুলি করল। একটা গুলি প্রধান বিচারপতির মাথার ডান পাশে, দ্বিতীয় গুলি মাথার বাম পাশের চুল ছুঁয়ে চলে গেল। ভীষণভাবে চমকে উঠেছে প্রধান বিচারপতি, কেঁপে উঠেছে তার দেহ, প্রবল আতঙ্ক চোখে মুখে। ডক্টর ডেভিড ইয়াহুদ বলল, স্যার, গুলি দুটি ভেতর দিকে আর আধা ইঞ্চি সরে এলে আপনার মাথা গুঁড়ো হয়ে যেত এবং আপনি লাশ হয়ে যেতেন। সুতরাং বুঝতেই পারছেন মৃত্যুটা আপনার এত কাছাকাছি। আপনি যদি আমাদের সহযোগিতা না করেন তাহলে পরের গুলি মাত্র আধা ইঞ্চি মাথার দিকে সরে আসবে। থামল ডক্টর ডেভিড ইয়াহুদ। কি সহযোগিতা? শুকনো কণ্ঠে জিজ্ঞেস করল প্রধান বিচারপতি। একজন লোককে তুরস্ক থেকে বহিষ্কারে সাহায্য করতে হবে, বলল ডক্টর ডেভিড ইয়াহুদ। কে সেই লোক? লোকটির নাম মিস্টার খালেদ খাকান। কে সে? সে তুরস্কের লোক নয়। আমি তো তাকে চিনি না। আমাকে কি করতে হবে? আমরা তাকে চিনি। আমাদের জন্য সে সাংঘাতিক ক্ষতিকর। তার বহিষ্কারের উপর আপনার মুক্তি নির্ভর করছে। অতএব সরকারের কাছে আপনি একটা আবেদন জানাবেন যে তাকে বহিষ্কার করার ব্যাপারে। আমাদের দাবি সরকার যেন মেনে নেয়। ডক্টর ডেভিড ইয়াহুদ বলল, তাকে বহিষ্কার করা হবে কেন? সে কি বৈধভাবে তুরস্কে নেই? আমি একটা অন্যায় দাবি কিভাবে করতে পারি? বলল প্রধান বিচারপতি। আপনি বাঁচার জন্য করতে পারেন। আপনি সরকারকে বলুন তাকে বহিষ্কার করার উপর আপনার প্রাণে বাঁচা, নির্যাতন নিপীড়ন থেকে বাঁচা নির্ভর করছে। আপনাকে এ আপিল করতে হবে করুণ সুরে, যেন আপনি অপরিসীম নির্যাতন নিপীড়নের মধ্যে এ বিবৃতি দিচ্ছেন। বলে ডক্টর ডেভিড ইয়াহুদ পেছনে দাঁড়ানো সাথীদের একজনকে লক্ষ্য করে বলল, স্যামসন, রেকর্ডার বের করে তার বক্তব্য রেকর্ড করো। সঙ্গে সঙ্গে স্যামসন আলখেল্লার ভেতর থেকে রেকর্ডার সহ হাত বের করে এগোলো প্রধান বিচারপতির খাটিয়ার দিকে। সে প্রধান বিচারপতির সামনে খাটিয়ায় বসল। রেকর্ডার অন করে তা তুলে ধরল বিচারপতির মুখের কাছে। প্রধান বিচারপতির হাত দিয়ে রেকর্ডারটি পাশের দিকে ঠেলে দিয়ে বলল, আমি একজন বিচারপতি। নিছক প্রাণ বাঁচাবার জন্যে একজন নির্দোষ লোক সম্পর্কে এমন দাবি আমি করতে পারি না। চেয়ারে বসা লোকটির হাতের রিভলভার সঙ্গে সঙ্গে উঠে এলো প্রধান বিচারপতির লক্ষ্যে। তার সাথে সাথে একটা গুলিও বর্ষিত হলো। এবার ফাঁকা গুলি নয়। প্রধান বিচারপতি বাম হাতের কাঁধ সন্ধিস্থলের এক খাবলা গোস্ত তুলে নিয়ে বেরিয়ে গেল গুলিটা। প্রধান বিচারপতি আর্তনাদ করে উঠে ডান হাত দিয়ে বাম কাঁধ চেপে ধরল। এই গুলিটা নমুনা ছিল। এরপর বুক ভেদ করে গুলি চলে যাবে। এবার বক্তব্যটা দিন। যে আর্তস্বরে চিৎকার করলেন সে আর্তস্বরে একটা বক্তব্য দিন। ডক্টর ডেভিড ইয়াহুদ বলল, কিন্তু আমি প্রাণ ভয়ে একজন নির্দোষ মানুষের ক্ষতি করতে পারবো না, বলল প্রধান বিচারপতি। বেদনার্ত তার কণ্ঠ। স্যামসন, রেকর্ডারটি স্মার্ট থাকে দিয়ে চাবুকটা নিয়ে এসো। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, নির্দেশ দিল চেয়ারে বসা লোকটি। চাবুক নিয়ে এলো স্যামসন। চাবুক চালাতে থাকো যতক্ষণ না পর্যন্ত বক্তব্য রেকর্ড করতে রাজি হয়, বলে চেয়ার নিয়ে দরজার কাছে সরে বসল ডেভিড ইয়াহুদ। স্মার্ট থাও। চাবুক চলল প্রধান বিচারপতির পিঠে, বুকে, যেখানে সুযোগ পাচ্ছে সেখানে। প্রথম কয়েক ঘা মুখ বুঝে সহ্য করল, কিন্তু তারপরেই তার মুখ থেকে বুক ফাটা আর্তচিৎকার বেরিয়ে আসতে লাগল। চাবুক কিন্তু থামল না। অল্পক্ষণের মধ্যে দেহটা ঝিমিয়ে পড়ল প্রধান বিচারপতির। চিৎকারের শক্তিও আর থাকল না। চেয়ারে বসা ডক্টর ডেভিড ইয়াহুদ স্যামসনকে থামতে নির্দেশ দিল। তারপর চেয়ার নিয়ে এগিয়ে এলো ডেভিড ইয়াহুদ প্রধান বিচারপতির নেতিয়ে পড়া দেহের কাছে। বলল, সরি, আমরা এই খারাপ ব্যবহার, এই কাজটা করতে চাইনি। আপনিই বাধ্য করেছেন স্যার। বক্তব্যটি দিয়ে দিন। বক্তব্যটি দিলে কয়েকদিনের মধ্যে আপনি ছাড়া পেয়ে যাবেন। প্রধান বিচারপতি চোখ খুলল। বলল, বলেছি তো, আমি একজন বিচারপতি। নির্যাতনের ভয়ে, মৃত্যু ভয়ে এই ধরনের বক্তব্য আমি দিতে পারি না, পারব না। প্রধান বিচারপতি মহোদয়, মৃত্যুর চেয়েও বড় শাস্তি আমরা দিতে পারি। আমরা কি সেই ব্যবস্থাই করব? বলল ডেভিড ইয়াহুদ। দেখুন, ভয় দেখিয়ে লাভ হবে না। যে মৃত্যুকে ভয় করে না তাকে আর কি দিয়ে ভয় দেখাবে? প্রধান বিচারপতি বলল, আছে আছে, আপনার স্ত্রী কন্যাকে ধরে আনা হচ্ছে, সহ্য করতে পারবেন? আপনার চোখের সামনে তাদের লাঞ্ছনা, বলল ডেভিড ইয়াহুদ। চোখ খুলল প্রধান বিচারপতি। তার চোখে মুখে আতঙ্ক। বলল, তারা নির্দোষ, নিরীহ। আমার দোষ তাদের ঘাড়ে চাপাবেন কেন? না, এটা আপনারা করতে পারেন না। উদ্বেগ আতঙ্কে ভেঙে পড়া কণ্ঠ প্রধান বিচারপতির। ডেভিড ইয়াহুদ উঠে দাঁড়ালো। বলল,
আমি যাচ্ছি আপনার স্ত্রী কন্যাকে আনার ব্যবস্থা করতে বলে ডেভিড ইয়াহুদ তাকালো স্যামসনের দিকে। বলল, তাকে 10 মিনিট সময় দাও। এই সময়ের মধ্যে তিনি যদি বক্তব্য দিতে রাজি হন তাহলে আমাকে টেলিফোন করবে। আমি তাহলে তার স্ত্রী কন্যাকে ধরে আনার ব্যবস্থা নিয়ে আর এগোবো না। তোমার টেলিফোন না পেলে বুঝবো উনি রাজি হয়নি। স্যামসনকে এই নির্দেশগুলো দিয়ে ডক্টর ডেভিড ইয়াহুদ আবার তাকালো প্রধান বিচারপতির দিকে। বলল, প্রধান বিচারপতি মহোদয়, 10 মিনিটের মধ্যে রাজি না হলে কয়েক ঘন্টার মধ্যে আপনার স্ত্রী কন্যাকে আপনি এখানে দেখতে পাবেন। বলেই কোনো উত্তরের অপেক্ষা না করে ডেভিড ইয়াহুদ ঘর থেকে বেরিয়ে গেল। 10 মিনিট শেষ হতে আর মাত্র 1 মিনিট বাকি। স্যামসন ও স্মার্থা প্রধান বিচারপতির সেলে প্রবেশ করল। স্যামসন বলল, স্যার, 10 মিনিটের আর মাত্র 1 মিনিট বাকি। আপনি রাজি হয়েছেন? এই টেলিফোন তাহলে আমি স্যারকে করছি না। প্রধান বিচারপতির রক্তাক্ত দেহ বিছানার উপর নেতিয়ে পড়ে আছে। চোখ বন্ধ ছিল তার। সে বলল, আমাকে কি বলতে হবে তোমরা লিখে দাও। ক্ষীণ কণ্ঠ প্রধান বিচারপতির। চোখ বন্ধ রেখে এই কথাগুলো বলল সে। প্রধান বিচারপতি মহোদয়, আপনার শুভবুদ্ধির জন্য ধন্যবাদ বলে স্যামসন স্মার্থার দিকে তাকালো। স্মার্থা কালো আলখাল্লার ভেতর থেকে 1 খণ্ড কাগজ বের করে প্রধান বিচারপতির দিকে তা এগিয়ে দিল। ঠিক এই সময়ে ব্রাশ ফায়ারের শব্দ হলো। চমকে উঠে স্যামসন ও স্মার্থা সেলের দরজার দিকে তাকালো। দেখল সেলের গেটে দাঁড়ানো 2 জন স্টেনগানধারী প্রহরীকে। তারা স্টেনগান বাগিয়ে দাঁড়িয়ে আছে। তাদের স্টেনগানের ব্যারেল থেকে ধোঁয়া বের হচ্ছে। স্যামসন ও স্মার্থা দ্রুত তাদের কাছে গিয়ে দাঁড়ালো। দেখল সামনে কেউ নেই। সিঁড়ি পর্যন্ত ফাঁকা। কি ব্যাপার, গুলি করলে কাকে? জিজ্ঞাসা স্যামসনের। একটা ঢিল ধরনের কিছু গায়ে এসে পড়েছে, তাই সাথে সাথে গুলি চালিয়েছি বলল একজন প্রহরী। কোথায় ঢিল? বলল স্যামসন। প্রহরী ঢিল খুঁজতে লাগলো, পেল না। থাক, চলো চারদিকটা খুঁজে দেখি, স্যামসন বলল। ঘরটা তালাশ করতে বেরোলো 4 জনই। তাদের হাতে উদ্যত স্টেনগান ও রিভলভার। আলহামদুলিল্লাহ, স্যামুম সিরিজের 46 নম্বর বই তুলনামূলকভাবে একটু দ্রুত শেষ হলো। আপনাদের অভিযোগ থাকে আমি পর্বগুলো ছোট করে দিয়ে থাকি। আমার অবস্থান জানতে পারলে আপনারা এই অভিযোগ করতেন না। আমি যখন সময় পাই তখন তুলনামূলক বড় করে পড়ার চেষ্টা করি। যখন একেবারেই সময় থাকে না তখন ছোট হয়ে যায়। এটা জীবন বাস্তবতা। আশা করছি এই বাস্তবতা সাথে নিয়েই আমরা সামনে এগোব ইনশাআল্লাহ। স্যামুম সিরিজের পরবর্তী বই 47 নম্বর, পরবর্তী বই বসফরাসে বিস্ফোরণ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।